আরে আপনারাও চলে এসেছেন, আমরাও চলে এসেছি আজকে এই বৃষ্টির দিনে। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, নদ নয় একটা মাঠটাকে একটা জলে পুকুরে পরিণত হয়েছে। এবং তার সাথে সাথে মানে টুপটাপ বৃষ্টি নয়, সেটা এখন হয়ে গেছে প্রায় মুষলধারের বৃষ্টির মতোই। কিন্তু কোথায় যাচ্ছি কী যাচ্ছি চলুন আসুন আমরা দেখে নিই। কোথায় আমরা চলে এসেছি সেটা তো দেখতেই পাবেন আপনারা। এইটাই হচ্ছে সেই ডেস্টিনেশন যার বাড়িতে আমরা হোম ট্যুর করতে চলে এসেছি। কার বাড়িতে আসছি সেটার এখন রিভিলটা এত তাড়াতাড়ি করে দিই, মানে আমি আর ওয়েট করতে পারছি না, প্রচন্ড বৃষ্টি পড়ছে। একটু দেখে নি কে আছে সে। আরে হ্যালো, হাই হাই, কেমন আছো? আসো আসো। চলে এসেছি আমরা গীতশ্রীর বাড়িতে। চলো আমরা, খুব বৃষ্টি পড়তে চলে এসেছি। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো চলো। আচ্ছা, এবার আমরা ভিতরে আসি। হ্যাঁ, বাড়ির চলে এসো। এটা হচ্ছে আমার রান্নাঘর। এই হচ্ছে আমার রান্নাঘর, এখানে সমস্ত কিছু রয়েছে। আচ্ছা, এবার একটু জুতোটা খুলে নি, কারণ এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ঠাকুর ঘর। এই যে আমার গোপাল, আমার গুরুদেব, আর এখানে আমার মহাপ্রভু রয়েছেন, নীলমাধব রয়েছেন, মা সরস্বতী, মা লক্ষ্মী, নারায়ণ, বড় মা, আমার গনু দাদা, বাবা লোকনাথ। এবার আমরা চলে আসি একটু ঘরে। এটা হচ্ছে আমার একটা ঘর, এখানে আমার বাবা মা বসে রয়েছে। আর এই যে আমার সমস্ত পাওয়া এখানে রয়েছে। এবারে চলে আসি আমরা একটু আমার একদম ঘরে, অন্দরমহলে। এটা হচ্ছে আমার ঘর। পাড়ার গলি বা পাড়ার রাস্তার যদি কোনো স্মৃতি বা ইতিহাস থেকে থাকে একটু শুনি। পাড়ার গলি বলতে, পাড়ার গলিতে সবচেয়ে আনন্দ কোন বিষয়টা না, যখন লোডশেডিং হয়ে যায় তখন। ও আচ্ছা, হ্যাঁ, মানে এবার এরকম হয়েছে এই বিষয়গুলো। প্রচুর লোড, আমাদের এখানে প্রচুর লোডশেডিং হয়। আচ্ছা, তো এবার বিষয়টা হচ্ছে এই যে ড্রেন দেখতে পাচ্ছ পাশে, হ্যাঁ খুব হাসির একটা বিষয়। আমি হ্যাঁ। জানি না কতটুকু বলা ঠিক হচ্ছে। তখন হ্যাঁ। হাতে সবে সবে অ্যান্ড্রয়েড মোবাইল পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, এবার সেই মোবাইল আমি ঘাটছি, হুম, হঠাৎ করে ঘাট একদম মানে না দেখে চলতে চলতে ড্রেনের ভিতরে সরাসরি। পুরো ভিতরে। এ বাবা, কোন ড্রেনটাই হয়েছিল? এই জায়গাটা, এই ড্রেনটা, এই জায়গাটা থেকে এই ড্রেনটাই হয়েছে, বুঝুন কি অবস্থা। তারপর তুললো কে? আমি একাই উঠেছি, মা এসে দেখলাম গুদুম করে দিল একটা পিঠে, হ্যাঁ। বললো ফোন আজ থেকে বন্ধ ধরবি না। ইস, কি অবস্থা বলুন তো। মানে আচ্ছা, এই তো গল্প শুনতে পেলাম, কিন্তু তো আজকে যে এই এত সুন্দর একটা বৃষ্টির দিন, তো দর্শককে একটু বৃষ্টির গান একটা হয়ে যাক হ্যাঁ, একদম। কিন্তু ভিজে যাচ্ছি। কেন ভিজে যাচ্ছ? ভিজলে তো হবে না, হ্যাঁ, গীতশ্রীকে ভেজানো যাবে না, না, ভিজে গেলেই গলায় শেষ। গলা শেষ। হুম। যাই, এক লাইন আমরা শুনি। मोहब्बत बरसा देना तो सावन आया है, तेरे और मेरे मिलने का मौसम आया है, सबसे छुपा के तुझे सीने से लगाना है, प्यार में तेरे हद से गुजर जाना है, इतना प्यार किसी पे पहली बार आया है। आ, 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 রিপ্লাইটা কিন্তু উপর থেকেও দিচ্ছে। হ্যাঁ, আমি সাউন্ডে এই যে ভালোবাসার ব্যাপারটা বললে, উপর থেকে রিপ্লাইটাও দিচ্ছে। হ্যাঁ, যাই, আমরা বৃষ্টির মধ্যে থাকবো না, অনেকক্ষণ আড্ডা দেবো। ভিতরে এসো। এবার ভিতরেই যাই এবার আমরা। আমরা কিচেনে চলে এসেছি, চা হ্যাঁ। বানাবো। আচ্ছা, এক সেকেন্ড, জলটা কম আছে মনে হচ্ছে। হুম, একটু বেশি হলে বেশি হবে না, আমার আন্দাজ কম। হ্যাঁ। আচ্ছা, আমরা কি দুধ চা বানাচ্ছি তাই তো? একদম দুধ চা, কোনো লিকার চা না। বাবার জন্য লিকার চা, কারণ হুম। বাবা খায় না দুধ চা, তো বাবার জন্য লিকার বানিয়ে দিই। যে আমাদের জমিয়ে একটা দুধ চা বানাবো, বাইরে বৃষ্টি হচ্ছে। ব্যাস ব্যাস। আচ্ছা, কি কি রান্না করতে পারে গীতশ্রী শুনি? এইটা বিষয় না হলে আমরা পরেই কথা বলি। কি কি রান্না আচ্ছা। করতে পারে? চাটা ফাটিয়ে বানাতে পারে গীতশ্রী। হ্যাঁ তো চা ফাটিয়ে বানাতে পারে মানে সবাই বলে চা যার হাতে ভালো হয় হ্যাঁ, তার হাতে সব রান্না ভালো হয়। একদম চা বানিয়ে আজকে তোমরা খেয়ে বলবে কেমন হয়। একদমই তাই, একদমই তাই। ওকে, দেখি যে একটু। একটু জলটা ফুটুক। হ্যাঁ। বস বেব। বস বেব। এটা কি তোমার চায়ের কাপ? হ্যাঁ, এটা আমার চায়ের কাপ। এটা ছাড়া আমি আবার চা খাই না। ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে, এখন আমরা যেটা করব, এই যে গরম জলটা হলো, হুম। এটাকে আমরা দুধটা একটু গুলিয়ে নেব। আমি একটু গুঁড়ো দুধের চা খেতে ভালোবাসি। ওকে। এবার দুধটা গুলিয়ে নিলে টেস্টটা আলাদাই হবে। আচ্ছা এখানে আমরা দেবো একটু দুধ। আচ্ছা, এই যে গুঁড়ো দুধ, হ্যাঁ। এটা এমনি শুকনো শুকনো খাওয়া হয়? ও বাবা, প্রচুর। এখনো চুরি করে খাই। এখনো মা চুরি করে? দেখলেই, মা দেখলেই দেবে। আচ্ছা, মার হাতে পছন্দের খাবার কি? মাটন। মাটন? হুম। রসিয়ে কষিয়ে হয় নাকি? একদম একদম রসি খুশি হয়।
আমি চা করা মানে মোটামুটি বাড়িতে চা পাতা দুধ শেষ হয়ে যায়। আচ্ছা, আমি তো জমিয়ে চা করতে ভালোবাসি, তো ওই কি করছি একটু দেখিয়ে দিই। এই দুধটা গুলিয়ে দিলে হুম। বিষয়টা সুন্দর খেতে হয়। ঠিক তাই। আমার চা বানাতে বহুক্ষণ লাগে। মানে গানের সাথে সাথে গীতশ্রী কিন্তু সুগৃহিণী। হ্যাঁ, সুগৃহিণী এটা বলতে পারো। সুগৃহিণী। সুগৃহিণী, কারণ ওখানে থাকতো আমি ভীষণ মানে সায়ন্তনীদি বলেছে কিনা জানি না, আমি ভীষণ গুছিয়ে টুছিয়ে জিনিসপত্র রাখতাম, মানে আমার বেডটা সবসময় গোছানো থাকতো। ওই অগোছালো জিনিস আমার একদম এসেই শুয়ে পড়া ফট করে আমি একদম পছন্দ করি না, বেশ খুব সুন্দর করে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু গোছানো আমি বেসিক্যালি। ভালো ইঙ্গিত কিন্তু এটা বেশ। তাই নাকি? হ্যাঁ, বাবা ভালো জানি ইঙ্গিত। না বাবা, কি ভালো ইঙ্গিত। এবার একটু চিনি দিয়ে দিই। মানে যে ভবিষ্যতে আসতে চলেছে, এই তোমার ভবিষ্যৎটা এটা নিয়ে আমার বাবাই ভীষণ চিন্তিত। চিন্তিত না? না গো, ওই শুধু গুছালে হয় না, রান্না বান্নাও পারতে হয়, যেটা আমি খুব একটা মানে যে আসবে তাকে রান্নাটা জানতেই হবে। একদম। রান্নাটা না জানলে সে তাকেই না খেয়ে থাকতে হবে, শুধু চা খেয়ে থাকবে। ম্যাগি পারা হয়? ম্যাগি পারি, দারুণ ম্যাগি বানাতে ম্যাগি পারি। পারো? হ্যাঁ, আচ্ছা। ম্যাগি পারি। এই চাটা ফুটতে ফুটতে আমরা এই যে দুধটা গোলালাম, এই দুধটা আমরা দিয়ে দেবো। হুম। গ্যাসটা কমিয়ে নিতে হবে, সর্বনাশ কাণ্ড হয়ে যাবে। বাহ, দুধটা দিয়ে দিলাম। এবং এই যে ম্যাগি বানানোর বিষয়টা আমি এটা শিখেছি কিন্তু জিতে গিয়ে, আমি এটা এক্সপ্লোর করেছি নিজেকে। আচ্ছা, কিরকম ম্যাগি বানাতে পারো? ওখানে তো আমাদের গ্যাস ট্যাস রাখতো না, হ্যাঁ। আমাদের ইলেকট্রিক কেটেল থাকতো নর্মালি জল ঠল গরম করার জন্য। হুম। এবার আমার একদিন ডিনার করতে ইচ্ছে করছে না, কি করব, চলো ম্যাগি খাবো। আমি ইলেকট্রিক কেটেলে প্রথমবার ম্যাগি বানিয়েছি এবং সেটা খেতে সায়ন্তনীদি বলতে পারবে অপূর্ব, মানে সেই অপূর্ব হয়েছে। নর্মালি মানে এটা বানিয়েছে অদ্ভুত ভালো, আমি নিজের ঢেরা নিজে পেটাচ্ছি না, কিন্তু সেটা খুব সুন্দর। সেটা কি ড্রাই হয়েছে না ওয়েটি হয়েছে? ড্রাই ড্রাই। ড্রাই ম্যাগি। এবার সায়ন্তনীদি রান্না বান্না করতে পারে, এবার ও বলছে মানে এটা কি করে পসিবল, মানে একটা নর্মাল শুধু কিছু নেই ম্যাগিটায়, জাস্ট মানে শুধু ম্যাগি মশলা একটু ব্যালেন্স করে নুন আর একটু চিনি দিয়েছিলাম। বাহ, তো ওইটা এত অপূর্ব খেতে হয়েছে, ও অবাক হয়ে গেছে, বলছে এটা কি করে পসিবল। মানে আমার হাতের রান্না আমি যদি চেষ্টা করি খুবই ভালো হবে। কি বাত। এবার যে প্রসেসটা চলবে সেটা হচ্ছে গ্যাসটা বাড়ানো আর কমানো। আচ্ছা, এটাকে মানে এই প্রসেসের বিষয়টা হচ্ছে। তো চাটা এবার বেশ সুন্দর ফুটে উঠেছে। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি চায়ের সাথে কটা বিস্কুট খাওয়া হয়? না বেশি না। বেশি না, না মানে এই চায়ের সাথে ব্যাপারটা। না, আমার আর বিশ্বদার একটা ব্যাপার ছিল, আমরা যখন হ্যাঁ। গ্রুমিং শেষে ফিরতাম, হ্যাঁ। ওখানে একটা চায়ের দোকান ছিল নিচেই, আমাদের জাস্ট অ্যাপার্টমেন্টের নিচেই। ওখানে চায়ের সাথে না এটা দেখবে চায়ের দোকানে গজা পাওয়া যায়। হ্যাঁ, আমি ভীষণ আনহেলদি ফুড, আমি ইনফ্লুয়েন্স করছি না কাউকে, ঠিক আছে, হ্যাঁ। আমি খাই। আমি আর বিশ্বদা ওইটার মানে আমি আর বিশ্বদা পার্টনার ছিলাম ওই দুধ চা আর ওই চায়ের দোকানে যে গজা পাওয়া যায় ওই গজা। উফ, পুরে আলাদাই কম্বিনেশন। আলাদাই কম্বিনেশন, মানে বিশ্বদা মানে বিশ্বপ্রিয়তা আমাদের। হ্যাঁ, তো আমরা দুজনে এই দুধ চা আর গজা, ক্যান্টারে আমাদের চা রেডি। একদমই তাই। তা আমরা চাটা খেয়ে নিই আগে, চাটা হ্যাঁ। খেয়ে তারপর আমরা আবার আড্ডায় বসবো, হ্যাঁ, তাই তো? আরাম করে চা খেয়ে একদম, আগে চাটা বৃষ্টি ঠান্ডা হয়ে পড়ছে। যাচ্ছে, আপনারাও চা খেয়ে নিন ততক্ষণ। একদম। হ্যাঁ, গীতশ্রী, আমরা প্রথমত বাড়িতে তো আড্ডা দিলাম, তার সাথে হ্যাঁ। সাথে আমরা এখন যাচ্ছি কোথায় একটু শুনে নিই। এখন একটা জায়গায় নিয়ে যাবো, দারুণ জায়গা। তাই? সেটা হচ্ছে তোমরা যেমনটা জানো, হ্যাঁ। আমফানের পরে আমরা একটা বাড়িতে ছিলাম, হ্যাঁ। সেটা হচ্ছে আমার এই সামনের বাড়িটা। ও তাই? তো আমরা যে ঘরটায় ছিলাম ফার্স্টে সেই হ্যাঁ। ঘরটায় নিয়ে যাবো। চলো চলো চলো, দেখে নিই দেখে নিই। বেশ, এই ঘরটা আমরা 2 বছর ছিলাম, কাকিমারা এবং কাকু মিলে। আচ্ছা, আমাদের এই বাড়িটা, এই ঘরটা, এই ঘরটাতেই তোমরা আমরা চলে যাওয়ার পর থেকে বন্ধ অবস্থাতেই আছে, দেখো অনেক স্মৃতি ঘর বন্ধ হয়ে রয়েছে। क्या बात। এই ঘরটাই ছিল কি আমাদের ঘর। হয়েছিল একটু যদি বলো দর্শকদেরকে। আমফানে যেমন আমার ঘরটা ভেঙে গেছিল, তারপরে যেটা তুমি পোস্ট করেছিলে এবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক তো? তারপরে এই বাড়ির কাকু কাকিমা দাদু ঠাকুমা যারা রয়েছেন বাড়ির হেড, তারা সিদ্ধান্ত নেয় যে এরা কিভাবে কোথায় যাবে। আচ্ছা, তখন ওনারাই আমাদেরকে বলেন যে আমাদের একটা ঘর তো ফাঁকাই পড়ে রয়েছে, তো হুম। তোরা এমনি থাকতেই পারিস আমাদের ঘরে, তোদের যদি কোনো অসুবিধা না থাকে। তখন ওরা হাত ধরে আমাদের এই ঘরে ঢুকিয়ে দেয়। তারপর থেকে এই বাড়িতে আমাদের আরেকটা ফ্যামিলি, আমার আরেকটা ঘর এটা। তো যাই। কাকিমা রয়েছে, দেখি যাই। চলো চলো। কাকিমা, এই যে নমস্কার। আপনাদের কথা শুনলাম, ঠিক আছে, একটু আড্ডা নিয়ে নিই আমরা একসাথে। হ্যাঁ হ্যাঁ, আসুন। এবার আসছি আমরা আমাদের আসল গল্পে, যেটা আমি শুনছিলাম তোমাদের থেকে এবং তোমাদের তিনজনের থেকে গল্পটা শুনছিলাম। কার বাড়িতে এসে একটু যদি তোমরা ইন্ট্রোডিউস করিয়ে দাও। অ্যাকচুয়ালি
আমার ও হুম। যে ঘরটায় আমি ধরে আছি। গীত না আমি ধরছি, যে ঘরটায় গীতশ্রী মানুষ হয়েছে, মানে ওকে আমি ছোট থেকে বড় করেছি। তো আমার আর্থিক সঙ্গতির কারণে হোক বা যে কোনো কারণে হোক, আমার ঘরটা ছিল দরমার, বেড়ার ঘর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো সেখান থেকে ওকে আমি মানুষ করেছি, বড় করেছি। তারপরে 2020-তে যখন আমফান ঝড়টা হলো, হ্যাঁ। কোভিডের সময়, তখন ঝড়ের সময় তো ওই ঘরে থাকা যায় না। ঠিক। তখন এই কাকিমা বললেন যে তোরা এই ঘরে, বাঙাল ভাষায় কথা বলতো, শরীরে লইয়া এই ঘরে চললা। হ্যাঁ, ওই ঘর পড়ে গেলে কি হইব। ঠিক ঠিক। তারপরে ঝড়ের মধ্যে আমরা এখানে এলাম। তো এখন উনি আর আমাদের মধ্যে নেই, হয়তোবা কোথা থেকে দেখে আশীর্বাদটা তো দিচ্ছে, একদমই তাই। সেটা তো ফলস্রুত দেখাই যাচ্ছে। পরে বোঝা গেল যে ওনার কথাটা সত্যি। ঝড়টা যখন শেষ হলো, তারপর দেখলাম ঘরের চালের টালিগুলো কিছু উড়ে চলে গেছে, পুরো ঘরটাই পুরো বিপর্যস্ত অবস্থায় পড়ে আছে। তখন আমরা তো চিন্তায় পড়ে গেলাম যে আমরা কোথায় থাকবো। কাকিমাকে বললাম যে কোথায় থাকবো, বন্ধুকে বললাম, ও আমার খুব ছোট, একদম ছোটবেলাকার বন্ধু। আমরা ওনাদের একটু নামটা যদি একটু বলে বলে দেন আপনারা। হ্যাঁ হ্যাঁ। আমার নাম লক্ষ্মী দেবনাথ। আরেকবার একটু বলুন। হ্যাঁ। হ্যাঁ, আমার নাম সুব্রত দেবনাথ। আমার নাম লক্ষ্মী দেবনাথ। আমার নাম গীতশ্রী চৌধুরী। তো তারপরে আমি কাকিমাকে বললাম, আমার বন্ধুকে বললাম, বন্ধুর বউকে, ও বলল। তখন ওরা নির্দ্বিধায়, আমি জানি না, এটাই বোধহয় ইয়ে, যে যারা, যদি কেউ অন্য মাথার ছাদ আর বস্ত্র দেয়, একদম তাকে ভগবান বলেই একদম সম্মান করা উচিত। একদমই তাই, একদমই তাই। তো ওরা তখন বললো যে আমাদের তো ঘর ফাঁকা পড়ে আছে, আজকালকার দিনে অন্তত আমার মনে হয় না এরকম কেউ বলবে তোরা আমার বাড়িতে এসে থাক। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে কাকিমা, মাসে ভাড়া দিতে হলে থাকতে হবো না, তাহলে অন্য কোথাও গিয়া থাক। হ্যাঁ, শুধু ইলেকট্রিক বিলটা আমি দিতাম, এই কল, বাথরুম সমস্ত, মানে আমরা কোনো রকম যত রকম ভাবে আমাদের হেল্প করা যায় তত রকম ভাবে আমাদের হেল্প করেছেন। এবং একটাই কথা যেটা আমার সারা জীবন মনে থাকবে, যে বলেছে যাই হয়ে যাক ওর গানটা যাতে কোনোভাবে হ্যাম্পার না হয়, গানটা যাতে বন্ধ না হয়, রেয়াজটা যাতে বন্ধ না হয়। এটাই এটাই। ওই ঘরটাও কিন্তু আমার, ওই যে ঘরটা ভেঙে গেছে সেটাও যেমন আমার গান বাজনার অনেকটা সাক্ষী, এই ঘরটা অনেকটা বড় সাক্ষী। কারণ এখানে 2 বছর আমি আমার গান বাজনা সমস্ত কিছু এই ঘরটায় রেওয়াজ, করেছি, সমস্ত কিছু এখান থেকেই সমস্ত হয়। কিছু সমস্ত কিছু। আচ্ছা, আপনাদের থেকে একটু জিজ্ঞেস করে নেবো, আজকে তো গীতশ্রী দ্বিতীয় হয়েছে, দ্বিতীয় স্থান পেয়েছে, হ্যাঁ। কতটা আনন্দিত আপনারা? আমরা খুবই আনন্দিত। ভীষণ আনন্দিত আমরা। দেখতেন ভীষণ ভীষণ, হ্যাঁ আমরা program- দেখতেন আপনারা? হ্যাঁ, আমরা সারেগামাপা শুধু এই বছর দেখি তা নয়, আচ্ছা, বরাবর। বরাবরই দেখি। আমাদের বাড়িতে সারেগামাপা দেখার একটা চলই আছে। এই বাড়িতে গান বাজনার একটা মাহল হয়েছে। আর বাহ। গীতশ্রী আছে, এবার তো দেখবই। হ্যাঁ, একদম। এটা আরেকটা মাই, মা না থাকলে মা নির্দ্বিধায় ফেলে চলে যায় কাকিমার কাছে। আমার ঘরে কিন্তু বড় টিভি আছে, হ্যাঁ। সেটাও অর্জন করেছে জি বাংলা থেকে, দিদি নাম্বার দিদি ওয়ানে নাম্বার গিয়ে ওয়ানে। তো আমরা কিন্তু সারেগামাপাটা হ্যাঁ। আমাদের বড় টিভিতে দেখি না, আচ্ছা। ওদের বাড়িতে এসে দেখি। আমাদের ঘরে ছোট একসাথে টিভি আছে, সারেগামা। একসঙ্গে বসে এবং টিভি দেখবো আর গল্প হবে। বিশ্বকাপ, আর্জেন্টিনার হ্যাঁ। খেলা আমরা একসাথে বসে এখানে মানে দেখি। বোঝাই যাচ্ছে আর্জেন্টিনার ফ্যান, ডিরেক্ট শোনাই গেল একদম। একদম। এই যে মেসি এত গোল করছে, মানে সবাই মানে খুব আনন্দে আছে সেদিন একটা বিষয়টা অব্দি নিয়ে। খেলা দেখে যাচ্ছে। আমরা বাহ। কিন্তু এখানে বসেই খেলা দেখেছি। খুব ভালো, খুব আমরা ভালো। আমাদের ঘরে খুব কমই থাকি, মানে সত্যি তাই, এইটাই বাড়ি, আমরা এখানেই আমরা থাকি। এখানেই আচ্ছা, আপনাদের একটু জিজ্ঞেস করে নিই আচ্ছা। যে এই যে এই পরিবারটা পাশে পাওয়া, সেটা নিয়ে যদি একটু কিছু বলেন। মানে এতদিনের বন্ধুত্ব, যে জিনিসগুলো আমরা শুনতে পাচ্ছি। আমরা হ্যাঁ। সত্যি ওদেরকে পেয়ে আমরা ভীষণই খুশি। হুম। মানে একটা পরিবারের মতনই হয়ে গেছে। আর সন্ধেবেলা চায়ের আড্ডা থেকে ধরে হুম। রাত্রিবেলা ধরো আমাদের বাড়িতে কোনো কিছু রান্না হলো ভালো মন্দ ওদের বাড়িতে দেওয়া, ওর মা কিছু ভালো রান্না হলে আমাদের বাড়িতে দেওয়া, তারপরে কোনো ভাজা পুরি যদি কোনো কিছু হয়, চপ টপ হ্যাঁ। এনে আমার কাছে দিয়ে যায় যে ওদেরকে দিও। এবার আমারও কিছু হলে মনে হয় যেন একটুখানি দিয়ে আসি, ওর মুখে অল্প আছে, ওর মুখে একটুখানি দিয়ে আসি, আচ্ছা এইরকম হয় আমার। আচ্ছা, ছোটবেলা থেকে তো ওকে দেখেছো, হ্যাঁ। ওর পছন্দের জিনিসটা কি যেটা তোমার বাড়িতে এসে তোমার থেকে আবদার করে? বল তাড়াতাড়ি। বিরিয়ানি? বিরিয়ানি, বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি। সেটা কি তুমি বানাও হ্যাঁ, নিজে আমি হাতে? ঘরে বানাই। বাহ, ঘরে বানাই। একদমই তা তাই। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি মানে পরিবারে অনেকজন আছে, কারোর জন্মদিন, বিবাহ বার্ষিকী এগুলো প্রায় লেগেই থাকে।
ঠিক তাই। আজকে যেমন আমার মেয়ের জন্মদিন, মানে হ্যাঁ। কালকে জন্মদিন গেছে, আজকে খাওয়া দাওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই আজকে একটা এই খাওয়া দাওয়াটা আমাদের এই চলছে। সারাক্ষণ চলতে থাকছে। চলছে হ্যাঁ, হ্যাঁ, খাওয়া হ্যাঁ। দাওয়া। একদমই তাই। তাই এরকম আড্ডার মধ্যে তো আমরা আরো থাকবো, এরকম আড্ডা চলতেই থাকবে। হ্যাঁ, তা আমরা এবার একটু অন্য গল্পে চলে যাই, আমরা যাই তোমার সাথে একদম সরাসরি আড্ডা বেশ, দিতে। বেশ, চলো, চলো। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে বসলে একটা অদ্ভুত শান্তি কাজ করে। তো এখানে বসার পরেই আমার এখন একটা ছোট্ট করে গান গাইতে ইচ্ছে করছে, তো আমি ছোট্ট করে গাই। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও গো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, ও গো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। চা তো খাওয়া হলো, হ্যাঁ। এবার বৃষ্টি পড়ছে বাইরে, হ্যাঁ, দারুণ তার একটা সাথে টাটাও চায়ের চলে সাথে, এসছে। হ্যাঁ চায়ের সাথে একটা চা না হলে চলে একদমই বলো তাই, তো? এবং সঙ্গে চলে এসেছে মা বাবা বাবা। মাও চলে একদম। এসছে। আপনাদের নামটা দিয়ে শুরু করি আমরা। আমার নাম গৌতম চৌধুরী। একদমই। আর আমার নাম সোমা চৌধুরী। আচ্ছা, অনেক শুভেচ্ছা। এবং সবার আগে যেটা জিজ্ঞেস করার সেটা হচ্ছে যে মেয়ে যে এই ফিনালেতে গিয়ে এই প্রাপ্তি, সবার আগে জিজ্ঞেস করে নেবো সেই মুহূর্তটুকুনি যখনই এই শুনলে তখন মুহূর্তটা কিরকম লেগেছিল? মাঠ থেকে শুনে যাবে। দারুণ লেগেছিল, খুব সামনে ভালো ছিলে, লেগেছে, সামনে একদম ছিলে। সামনে ছিলাম। হ্যাঁ। যেই ডিক্লেয়ার করলো যে ফার্স্ট রানার, হ্যাঁ। আমি নাচতে শুরু করলাম, আর কিছু না। হ্যাঁ। সেই দিন আমার কোনো টেনশন ছিল না, ঠিক। একদমই কোনো টেনশন ছিল না। আমি মানে প্রথমত ও যে ওই প্ল্যাটফর্মটায় যে হ্যাঁ। গাইছে, হ্যাঁ। ওটাই আমার সব থেকে বড় পাওয়া। আর এত দূর এসছে, আস্তে 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 যখন ফাইনাল স্টেজটাই গাইছে, আমি তখন বললাম আমার কোনো কিছু আর দরকার নেই, ও গাইছে এতেই আমার হবে। তারপরে যখন ফার্স্ট রানার আপ বলবো তখন তার কোনো কথাই হবে না। একদমই তাই। আর বাবা? না, অ্যাকচুয়ালি আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিলাম হুম। যে ওকে ফাইনাল স্টেজটা পৌঁছে দেওয়ার জন্য। আর সব থেকে বেশি করে ধন্যবাদ জানাচ্ছিলাম আমি ওর গুরুজি শ্রী রথিত ভট্টাচার্য আর গুরুমাকে, আর জি বাংলা সারেগামাপার যিনি ক্যাপ্টেন বাবা। মিস্টার অভিজিৎ সেন। একদম। আমাকে নিয়েছেন। সত্যি তাই। আমার কৃতজ্ঞতা বোধের শেষ নেই। এই বাকি গল্প তো আমরা শুনতে থাকবো এক এক করে করে। এবার তোমার থেকে জিজ্ঞেস করি। আমার থেকে? হ্যাঁ। আচ্ছা। বিষয়টা হচ্ছে যে যখনই মানে আমরাও শুনেছি, তুমিও শুনে এসছো, এই অভিজিৎ দার কথাটা যেই আসলো হুম হুম। পিসিআর রুম থেকে যে ডায়লগটা দিত, হ্যাঁ। সেই ডায়লগটা একটু দর্শকদের বলে দাও। জোরে হাততালি, হাসি মুখ, স্ট্যান্ড বাই হুম। অ্যান্ড এনার্জি 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 এনার্জি। এনার্জি এনার্জি। হ্যাঁ। হাসি মুখ চাই, হাসি মুখটা কোথায়? হ্যাঁ। এটা বলতো বারবার, একদমই তাই। তারপরে বলতো অ্যান্ড অ্যাকশন, অ্যাকশন। একটা আলাদাই, একটা আলাদা ভাইব ছিল। অ্যাকশন মাঝে মাঝে এটাও থাকতো। একদমই তাই। আচ্ছা, এই যে 10 মাস ধরে এই সাউন্ড গুলো কানে আসা এবং তার সাথে সাথে প্রচুর মানুষের হুম, মানে ভালোবাসা, হ্যাঁ। এটা কতটা মিস করছো? এই অ্যাকশন শব্দটাকেই তো ভীষণ মিস করছি, ভীষণ মিস করছি। এই শব্দগুলো মানে এই এক একটা শব্দ বোধহয় এক একটা ঘর আমাদের। ঠিক। তো স্যারের ওই আওয়াজটা ভীষণ মিস করছি। হ্যাঁ, এটা তো মিস করছি, ভীষণ মিস করছি। স্যারের আওয়াজটাই স্পেশালি, ফ্লোরে যে আওয়াজটা সারাক্ষণ গম গম করতো, ওটা খুব মিস করছি। এবার বাকিদের বকাও আছে তার সাথে। বাপরে বাপ, ওই বকাটা আসলে বকাটাই ভালোবাসা। হ্যাঁ, বকা প্রচুর খেয়েছি, কিন্তু মানুষ তাকেই বকে যাকে বেশি ভালোবাসে। একদম বাস্তব কথা। ঠিকই তাই। তো আমরা ওদের কাছে তো বাচ্চাদের মতো না, মানে একদম বাবা মায়ের কাছে আমরা যেরকম, ওদের কাছে আমরা সেরকমই। একদম। তো ওই কারণে একদম নিজের দাদা হলে যেভাবে শাসন করবে, বা নিজের মেয়ে হলে তার বাবা যেভাবে তাকে শাসন করবে, একদম সেভাবে, ওরা কোনো দ্বিধা করতো না তাতে, এবং ভালোবাসার সময় সেইভাবেই ভালোবাসতো। এই প্রাপ্তিটাই হচ্ছে অনেক বড় জিনিস। হ্যাঁ, পুরো টিমটাই, পুরো পুরো টিমটাই, টিম, সারেগামাপা একদমই তাই। টিম পুরো। আচ্ছা, এত দূর তো জার্নি করে আসলো এরা, মানে এদের পুরো টিমটার কথা বলছি, এতটা দিন মানে 10 মাস পুরো একসাথে থাকা, তার সাথে সবার সাথে পরিচিত হওয়া, এই গল্পটা তো আমরা শোনাচ্ছি, কিন্তু একদম। এর আগের গল্পটা আমরা শুনতে চাই। এই 10 মাসের আগে যে এই 13 বছর ধরে সারেগামাতে আসার একটা জার্নি, তোমরা কতটা মেয়ের পিছনে খেটেছো একটু শুনি। সবার আগে বাবা। না, খেটেছি বলতে এটা তো দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। অবশ্যই অবশ্যই ও ইচ্ছে করে পৃথিবীতে আসেনি, অবশ্যই। আমরা ওকে পৃথিবীতে এনেছি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে ওর ক্যারিয়ার স্টাবলিশ করে দেওয়া। ঠিক। সেই দায়িত্বটাই পালন করেছি।
ওটাকে খাটা বলে না, ওটা আনন্দ, সন্তানকে মানুষ করার আনন্দ। তবে যেমনটা শুনেছি তুমি বাইরে থাকতে এবং পুরো ঘরটা সামলাতে হচ্ছে তুমি। মেয়ে কতটা বায়না করে বা মেয়ে কতটা আবদার করে ঘরে তোমার থেকে? আবদার সেরকম ভাবে কিছু করে না, আচ্ছা। কিন্তু বায়নাটাও সেরকম নেই। যদি ও যদি কিছু বললো যে আমার এটা দরকার, তখন আমি বললাম আজকে না বাবা, একটু পরে, একটু বাবার মাইনেটা হোক তারপরে। চেষ্টা করছি, মাইনে তো হয়নি, মাসের শেষ, বুঝতে পারছিস তো। ঠিক তাই। ও এবং সে মেয়ে সেটা ও বুঝতো। বুঝদার, ভীষণ বুঝতো, একদম। মানে ভীষণ বোঝেও, তখন আর কোনো শব্দ বার করবে না। আচ্ছা, ছোটবেলা থেকে তো স্কুলিং শুনলাম এবং এটাও শুনলাম যে ওর কোনো বন্ধু নেই, বাবাই বন্ধু হয়ে হ্যাঁ, উঠেছিল। হ্যাঁ, বাবাই। বাবার এই বন্ধুত্বটা আমি মেয়ের প্রতি আমি একটু শুনি, মানে কি কি হয়েছিল, কি কি করতে? কি কি করতাম মানে, একদিন ছোটবেলায় তো স্কুলে যেত, হুম। আমি যে কাজটা করি লোকালেও থাকে, আমার টোটাল সাউথ 24 পরগনায় আমার কাজটা। হুম। তো ওর স্কুল যেখানে, একদিন সেই মার্কেটটা আমার কাজ রয়েছে, আমার কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, এবার ও ছুটি হয়েছে বেরিয়েছে, আমি ওকে দেখেছি যে বেরোচ্ছে, এইবারে ওর কাঁধে হাত দিয়ে আমি বললাম, চল দুজনে একসাথে রিক্সায় যাবো। আচ্ছা তখন আমি ক্লাস 11-এ পড়ি। আচ্ছা। 11-এ পড়ে, নিয়ে রিক্সা স্ট্যান্ডে যাচ্ছি, নিয়েছি, রিক্সায় এসেছি। এবার ও পরের দিন স্কুল থেকে এসে আমাকে বলছে, আমার একটা বন্ধু বলছে, বাহ তুই যার সাথে যাচ্ছিলি খুব স্মার্ট, হ্যাঁ খুব সুন্দর, খুব ভালো লাগলো। এবার ওরা তো উপর থেকে তো আবছা দেখেছে বা হ্যাঁ। দূর থেকে আবছা দেখতে পেয়েছে, শুধু মানুষটার ওই অবয়বটা দেখে। অবয়বটা দেখতে পেয়েছি। হ্যাঁ, পুরোপুরি তখন- দেখবে। তখন ও বলছে, কি বলছিস, ওটা আমার বাবা। হ্যাঁ। তো বলছে বাবা, আমি বলে হ্যাঁ, আমার সব থেকে, আমার কোনো বন্ধু নেই, আমার সব থেকে বন্ধু হচ্ছে আমার বাবা, আমার একদমই বাবাই তাই, আমার হিরো। একদমই তাই। এবং দেখলে বোঝা যাবে না এই মানুষটা কিছুদিনের মধ্যে রিটায়ার করবে। হ্যাঁ। ভাবা যায়? কেউ বলতে পারবে বলুন তো? প্রথম কথা হলো, এই যে লোকে বলে গরিব, এই হুম। কথাটাই আমার খুব আপত্তি। এক্স্যাক্টলি, আমারও ভীষণ আপত্তি এই কথাটা। গরিব বড় লোক বলে কিছু হয় না, কারোর আর্থিক সঙ্গতি একটু বেশি, কারোর আর্থিক সঙ্গতি একটু পৃথিবীতে আমরা কম। সবাই গরিব, পৃথিবীতে আমরা সবাই গরিব। কারোর কিছু না কিছুর অভাব রয়েইছে। ঠিক ঠিক। আজকে তুমি গানটা জানো না, হুম। তাহলে তুমি গানের দিক থেকে গরিব। একদম। বাস্তব। তো অর্থ দিয়ে গরিব বড় লোক এটা আমি এইভাবে চিন্তা করি না, আমি চিন্তা করি আর্থিক সঙ্গতি বেশি, আর্থিক সঙ্গতি কম। আমার একটু আর্থিক সঙ্গতি কম ছিল, কোনো রকম এই বাড়িটা কমপ্লিট করতে পারছিলাম না। কোনো মানে রকম- তখন শুরুই তো হয়নি, তখন প্ল্যানই নেই কোনো বাড়ি কোনো কিছু করবো, কারণ করবো যে কোভিড আমরা। পিরিয়ড, আমার সেই সময় কোনো অনুষ্ঠান নেই, অনুষ্ঠান নেই। মানে মাথাতেই আসেনি একটা বাড়ি করবো তখন। ঠিক তাই। এবং ওনারা কিন্তু কোনো ভাড়া নেননি আমাদের কাছ থেকে। আচ্ছা। না, 2 বছর 2 আমরা আমরা বিনা পয়সায় ছিলাম। কে দেয় এরকম? সত্যি আমি আমার বাড়ি এখনকার হলেও হয়তো দিনে, এরকম হ্যাঁ, করবো। কেউই দেয় না। ওনারা আমার কাছে ঈশ্বর। তারপরে আস্তে আস্তে এটা টুকটুক করে হয়েছে। ও করেছে, নট আমি। হ্যাঁ। আমি না গো, প্র- আমরা 3 জনে মিলে করেছি। আমি প্রভিডেন্ট ফান্ড থেকে তুলে ওকে মোটে 2 লক্ষ টাকা দিয়েছিলাম, আচ্ছা। বাদ বাকি এই যত খরচা হ্যাঁ। এই পুরো বাড়িটা ও করেছে। হ্যাঁ, যেমনটা ও বলছিল গল্প করে যে বিভিন্ন জায়গায় শোজ করতে যেত, একদম। প্রোগ্রাম করতে যেত, একদম। এবং সেই টোটালটাই স্বপ্ন ছিল যে একটা ঘর। ঘর, ও ইনফ্যাক্ট করেছে। সেই সময় আমাদের সমস্ত সেভিংস, কোনো সেভিংসই নেই, মায়ের সমস্ত গয়না আমরা প্রায় সেই সময় বিক্রি হয়ে গেছে। আচ্ছা। তো অনেক 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 কঠিন সময়, কিন্তু কঠিন সময় না থাকলে ভালো সময়ের যেকোনো আনন্দটা পাওয়া সাকসেসের যায় না। পিছনে কিন্তু একটা হুম। পিছনে এরকম গল্প ওইটাই। থাকে, এবং সেই একদম। জিনিসটা তোমাদের মধ্যে মানে এতটা দিন সেই ব্যাপারটা ছিল, এবং এই এখন আন্ডারস্ট্যান্ডিংটা থাকাও খুব প্রয়োজন। সত্যিই তাই। এই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু সব থেকে বড় বলবো কিন্তু তোমাকে, তাহলে মানে বাবার সাথে অনেক সাথে কম্প্রোমাইজ, হ্যাঁ, অনেক compromise। কম্প্রোমাইজ তোমাকে খুব করতে হয়েছে, কম্প্রোমাইজিং। মেয়েকেও করতে আমার হয়েছে। ওয়াইফ খুব করতেই হবে। কম্প্রোমাইজিং। না গো, আমি মিথ্যে কথা বলবো না, আমার যে আর্থিক অবস্থা সেটা আমি এখন বুঝতে পারি যে বাবা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে আজ এখানে এনেছে। আমি ছোটবেলা কোনোদিনও বুঝতে পারিনি, বিশ্বাস করো। হুম। ভীষণ আনন্দের মধ্যে দিয়ে আমি বড় না, না, সেটা হয়েছি। কোনোদিন বুঝতেই দেয়নি বাবা। না, বুঝতে সেটা- দেয়নি, অ্যাকচুয়ালি হ্যাঁ। বুঝতে না দেয়নি। না না, সত্যি আমরা ওকে সেই ল্যাভিসলি আমরা ওকে মানুষ করতে মানুষ পারি। না, ওটা ওরা বলছে, আমি ভীষণ খুশি আমি যেইভাবে মানুষ না, ও হয়েছি, আমি বলছে, ভীষণ কিন্তু আমি খুশি। দিতে পারিনি ওকে, আমি পারিনি, আমি স্বীকার করবো, আমি পারিনি দিতে। ছোটবেলা থেকে একটু ওর গল্প শুনি, কতটা দুষ্টু ছিল? না, দুষ্টু না। দুষ্টু ছিল না, একদম দুষ্টু না। খুব শান্ত, খুব শান্ত। খুব শান্ত। আবদারের ব্যাপারটাও তো আমরা না, না, শুনেছি, ওর কোনো সেটা তো আবদার ছিল নেই, না। একদমই তাই। এবং আমি জানি না, হয়তো এটা ঈশ্বরের দান, হ্যাঁ। ও ছোটবেলা থেকেই বুঝতে পারতো হুম। হয়তোবা হুম। যে আমার বাবা পারবে না দিতে। হুম। আবদারও করতো না, কোনোই আবদার ছিল না। এবং সেই কষ্টটা বলি, এই শ্রী রথীন ভট্টাচার্যের কাছে যাওয়ার আগে ওই যে সব জায়গায় ও গান শিখতো, সেখানে সবাই এই ওয়াকম্যান, তারপরে ব্লুটুথ স্পিকার হ্যাঁ। এসব নিয়ে যেত। হুম। গুরুজি যা শেখাচ্ছেন সেটাকে রেকর্ড করা, হ্যাঁ, হ্যাঁ। ওর কিন্তু কিছু ছিল না, এটা একদম সবাই জানে।
বলতো, সবাই আমাকে বলতো ওকে একটা কিনে দিন, কিন্তু আমি তো জানি আমার ভেতরের জ্বালাটা, আমি ওকে পারছি না কিনে দিতে। কিন্তু ও রিক্সায় আসতে আসতে সারাক্ষণ রিক্সায় আসতো, তারপর ট্রেনে আসতো, হুম। ওটা গাইতে আমি ওকে গাওয়াতে গাওয়াতে নিয়ে আসতাম। আচ্ছা, এরকমও হয়েছে বাবার সেই সময় গান শিখতে যেতাম খাও বাঘা খাও যতীনে। তুমি খাও, হ্যাঁ প্লিজ খেতে খাও। খেতে। বাঘা যতীন গান শিখতে যেতাম, তো আমার বাড়ি থেকে ট্রেনে করে যেতে হতো। তখন টিকিট ভাড়া ছিল 5 টাকা করে, এখন 5 টাকা। 5 টাকা এখন 5 টাকা, তখন 2 টাকা না 1.5 টাকা। ওই রকম। এবার বাবার টোটাল বাজেট হচ্ছে পকেটে 10 টাকা, তো সেটা দিয়ে আমাকে নিয়ে যেতে হবে, আমার খিদে পেলে আমাকে খাওয়াতে হবে, রিক্সা ভাড়া দিতে হবে, আর হচ্ছে তোমার আবার মানে বাড়ি ফিরে আসতে হবে। ঠিক আছে, তো এবারে আমরা একদিন এরকম যাচ্ছি, তো যাচ্ছি যাচ্ছি এবারে গিয়ে স্যারের ক্লাসে ঢুকেছি, ঢোকার পরে বেরিয়েছি। সেদিন আমি রোববার করে গান শিখতে যেতাম। হ্যাঁ, এবারে বেরোনোর পরে না আমার ভীষণ খিদে পেয়েছে। এটা কিন্তু শ্রী রথিজিৎ ভট্টাচার্যের কাছে যাওয়ার যাওয়ার আগের আগের কথা। কথা বলছি, আচ্ছা। ছোটবেলায়। আচ্ছা, তখন হ্যাঁ একদম ছোট তখন আমি, তো আমার খুব খিদে পেয়েছে। তখন বাজে ওই 9টা। এবার যাওয়ার সময় আমরা রিক্সা করে গেছি। হুম। এবার ফেরার সময় যদি আমি কিছু খাই, সেক্ষেত্রে আমার টিকিট কাটাটা হবে না এবং ফিরতে পারবো না। এটা একটা সেই সময় সমস্যা। এবার বাবা সেই মুহূর্তে কি করবে, বলছে যে আচ্ছা ঠিক আছে আমরা বেরোই, বেরিয়ে আমরা খাবো কিছু। তা রাস্তায় বেরোলাম, বাবা ভীষণ খিদে পাচ্ছে, আচ্ছা শোন না স্টেশনে গিয়ে করছি। এবারে এমন একটা পরিস্থিতি, সেই সময় আরো একটা কিছু একটা হয়েছিল যার জন্য আমরা রিক্সায় আসতে পারবো না। বাবা বলছে আমার না পেটটা ভীষণ, আজকে দুপুরে বেশি খাওয়া হয়েছে, পেটটা ভীষণ ভর্তি লাগছে, তো আমার মনে হয় আজকে একটু স্টেশন অব্দি যদি আমরা হেঁটে যাই, হুম। আর দুজনে গল্প করতে করতে গান করতে করতে হেঁটে হেঁটে চলে যাবো, দিয়ে স্টেশনে গিয়ে আমরা কিছু খাবো, আমার হজম হয়ে যাবে। এবার যাই হোক, নাচতে নাচতে হেঁটে হেঁটে স্টেশনে এসেছি। তারপরেও বাবাকে আবার বলছে, বাবা এবার আমার খিদেটা খুব জোরে পেয়েছে। হুম। ঠিক আছে, বলছে একটা কাজ করি, ট্রেনে উঠে যাই, ট্রেনে বাদাম ভাজা পাওয়া যাবে, হুম। তো ট্রেনে উঠে আমরা কিছু একটা খাবো। এবার যে ট্রেনটা উঠেছে ভীষণ ভিড়, বাদামওয়ালা পাশ থেকে চলে গেছে। ঠিক আছে, এবার আমি বলছি, খুব খিদে পেয়েছে। এবারে বলছে দেখ বাড়িতে গিয়ে দেখবি মা দারুণ ভাত রান্না করেছে, ভাতের সাথে দুপুরের যে তরকারিটা ওটা রয়েছে, আচ্ছা। তো আমরা বাড়ি গিয়েই বরঞ্চ খাই। মানে বাবা তখন আমায় বুঝতে দিচ্ছে না যে বাবার পকেটে সেই পয়সাটা নেই যেখানে আমাকে একটু কিছু কিনে খাওয়াতে পারে, মানে 3 টাকা দামের বিস্কুট কিনে খাওয়াবে সেটাও নেই। মানে এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমি বড় হয়েছি, কিন্তু আমার মানসিক অবস্থাটাকে এমন করে দিয়েছিল না, কখনো আমি বুঝতেই পারিনি আমার বাড়িতে এত অভাব বা আমার কষ্ট হচ্ছে, এটা কখনোই মনে হয়নি। সেই জিনিসটা কোনোদিন ফিলই হয়নি, মানে সেই আমি জায়গাটা- আমি ওকে কোনোদিন করতে দিই। ফিল দাও। করতে পারিনি। একদমই। ঘুরিয়ে গল্পের মাধ্যমে ওকে, হ্যাঁ, কারণ আমি জানি আমার অবস্থাটা, কিন্তু এই যে এগুলো বলছি এগুলো তো লোক ভাববে সিম্প্যাথি ক্রিয়েট না, করার না, না, চেষ্টা না, করছে, একদমই নয়, বাট একদমই অন নয়। গড সেক আমার গুরুদেব হচ্ছেন রাম ঠাকুর, আচ্ছা, আমি তার নামে শপথ করে বলছি হুম। এইভাবেই ওকে আমি মানুষ করেছি। আচ্ছা, এটা তো গেল বাইরের দিকটা তুমি কি করলে, এবার ঘরটা তোমার সামলানো একটু শুনি, দেখে নি। রান্না বান্না, খাওয়ানো, তারপর কি কি খেতে পছন্দ করে বিরিয়ানি সবসময়? সব থেকে বেশি প্রিয় হচ্ছে বিরিয়ানি। হ্যাঁ। আর আরেকটা হচ্ছে মাছের মধ্যে হচ্ছে শুনি শুনি শুনি। মায়ের মেয়ের মধ্যে চলছে কিন্তু একটা, বলো। শুনি শুনি শুনি। শুটকি মাছ। হ্যাঁ, প্রিয়। বাঙাল তো, আরে বাবা, খাঁটি বাঙাল। শুটকি মাছের কোনটা পছন্দ তোমার সবথেকে? যেকোনো যে কোনো রকম শুটকি মাছ। এক থালা ভাত আমাদের দেবে, শুকনো বাড়িতে ভাত দেবে। শুকনো মাছ দিলেই হবে, এটা কারণ আমরা জেনে গেল চট্টগ্রামের লোক। সবাই, মা হ্যাঁ। হ্যাঁ। বাবা, আমরা সাতগিয়া লোক। চট্টগ্রামের লোক। একটু সাতগাতে কিছু হয়ে যায়। আমি সাদিয়া বলতে পারি না গো, আমি তোমরা তো বাঙাল পারো। বলতে পারি। তোমরা কেউ পারো না? না আমি পারি মানে খুব আধা আধা। না, আলাদা। ভুল হবে ভুল সেখানে, হবে, হ্যাঁ। হ্যাঁ, সেখানে না হলে- কিন্তু আমার হাসাহাসি দাদু খুব করবে। ভালো বলতে পারে, আমার বাবা খুব হুম। ভালো বলতেন, না পারে না। বাবা স্বর্গীয়, উনি মানে কিন্তু আমরা চট্টগ্রামের মানে বাঙাল মানুষ আমরা বেসিক্যালি। বাহ, তো বাহ। হ্যাঁ, তো শুটকি মাছটা আমাদের ঘরে খুব একদম। হয়। হ্যাঁ, শুটকি মাছ যেটা বাটা হয়, হুম, শুটকি মাছ বাটা। আচ্ছা। আর কি কি পদ হয় একটু শুনি শুটকি মাছের? শুটকি মাছের বেগুন আলু দিয়ে একটা হয়। হ্যাঁ। তারপরে সব রকম সবজি দিয়ে একটা, সব হ্যাঁ। সবজি পড়বে ওটা হুম। দিয়ে একটা তরকারি হয়। হুম। আর বাটাটা তো হয়। আরেকটা আছে শীতল শুটকি বলে, পুঁটি মাছ। আচ্ছা। ওই শুটকিটা চাটনি টাইপের হয়, মানে উফ। মিষ্টি নয়, শুধু পেঁয়াজ দিয়ে শুধু বিষয়টা পেঁয়াজ, হয়। হ্যাঁ। লঙ্কা দিয়ে। ওটা হলে ওর আর কোনো কথা নেই, মানে চাটনির মতন একটু হবে, ওইটা দিয়ে গরম ভাত দিয়ে আর একটা খেয়ে। যেটা বললো না সেটা ও মানে আমি জানি না ঘাবড়ে গিয়ে কিনা, হুম। এমনি ইয়ে দিয়ে কচুল্লতি দিয়ে, প্রচুর লতি দিয়ে। কচুলতি দিয়ে ওর চিংড়ি মাছটা বেশি ভালো খায়। শুকনো মাছও হয় শুকনো আমাদের। আচ্ছা, শুটকি মাছ ভালো। শুটকির মধ্যে কোন শুটকিটা সব থেকে বেশি favorite? শীতল শুটকি। শীতল শুটকি। গল্প করতে করতে তো খাওয়াটাও শেষ হয়ে এসেছে, এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। হ্যাঁ। তোমার কাছে সবার আগে জিজ্ঞেস করি, পাড়াপড়শি যেমন ভালো হয় তেমনি মন্দও হয়,
ও যে বিভিন্ন জায়গায় গান করতে যাচ্ছে, বিভিন্ন শো করতে যাচ্ছে, কোনোদিন কোনো রকম কটূক্তি শুনেছো? শুনেছি। নাম না করে কিরকম বলেছে একটু যদি বলো। মেয়ে নিয়ে কোথায় যাচ্ছে, রোজ রোজ মেয়ে নিয়ে বেরোচ্ছে, সাজগোজ করে মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, হুম, এইরকম কথাও কানে এসছে আমার, হুম, অন্যের মারফতে। আচ্ছা। আমি নিজের কানে শুনিনি, হুম, কিন্তু অন্যরা আমাকে বলছে এই কথাটা করছে। আমি কোথায় যাচ্ছি সেটা তো আমিই জানি মেয়ে নিয়ে। হুম, এমনকি প্রমাণও করিয়ে দিয়েছি নিয়ে গিয়ে যে কোথায় গেছি। সেসব কথা আমরা নাই বাবু। হ্যাঁ, তাই কিন্তু বললাম। আমি- আমাদের সারা সুভাষ গ্রামে হয়তো 20,000 লোকের বাস, হ্যাঁ, তার মধ্যে একজন দুজন বললো কিছু আছে। আমার তাতে কিছু সারা আসে যায় না। সুভাষ গ্রাম বাসীর কাছে আমি কৃতজ্ঞ কি তারা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করেছে বলে আজকে ফাইনাল অব্দি আমার 19,999 জন লোক আমাকে ভালো বলছে, আমি একজনের কথা ভেবে দুঃখ পাবো? একদমই তাই, একদমই তাই। আমি ভীষণ পজিটিভ বাসীর মানুষ। কাছে আমি কৃতজ্ঞ। হ্যাঁ, তারা ডেকে ডেকে মানুষ জিজ্ঞাসা করে, বাংলার কাছে, even রাস্তায় আমরা বলে। বাংলার কাছে, একদমই তাই। তারা ডেকে রাস্তায় জিজ্ঞাসা করে হুম। কি হলো, আঙুল দেখিয়ে বলছে গীতশ্রী বাবা, গীতশ্রী গীতশ্রী মা। মা, ডাজন্ট ম্যাটার, মানে তারা সেটা- তারা কি সেটা বলেছে ঈশ্বরের বা আশীর্বাদ। বলছে। কিন্তু বলে তারা আচ্ছা এই জন্য- গীতশ্রী, এই যে দর্শকরা বলছে যে হ্যাঁ। গীতশ্রী বাবা, গীতশ্রী মা, হুম হুম, এটা কিন্তু একটা আলাদাই প্রাপ্তি। প্রাপ্তি। হ্যাঁ, আসলে তুমি যে বলছো গীতশ্রীর বাবা মা, হ্যাঁ। গীতশ্রী বাবা মা তো বটেই, কিন্তু প্রকৃত অর্থে ওরা গীতশ্রীর মেয়ে, আচ্ছা, গীতশ্রীর ছেলে। বাবা। না না এইটা হচ্ছে এই আমফানের পরে হুম, আমি মোটে যখন এই বাড়িটা কমপ্লিট হচ্ছে না, হ্যাঁ। আমি প্রভিডেন্ট ফান্ড থেকে 2 লক্ষ টাকা মোটে দিয়েছিল। আচ্ছা, তারপরে ও বুঝেছিল বাবা আর পারবে না, হুম, তারপরে ওই জায়গায় জায়গায় ফাংশন করে কিন্তু এই বাড়িটা পুরো কমপ্লিট করেছে। আজকে আমার মানে ঈশ্বরের আশীর্বাদ, আমার ঘরে সব আছে, কিচ্ছুর অভাব নেই আমার ঘরে। ওর মা রান্না করার জন্য চিল্লি কিনে দিয়েছে, বাবার কষ্ট হবে এসি কিনে দিয়েছে, ঘরে যাবতীয় এভরিথিং, ঠিক। ঘর সাজানো সব ও করেছে। সেই জন্যই আজকে ও আমাদের মা। ছোটবেলা থেকে কষ্টটা বুঝেছিল, মানে বিষয়টা বুঝে এবং সেই জিনিসটা ইয়ে হয়েছে। এরকম হয় না, কিন্তু ঈশ্বর হয়তো সেটা একদমই তাই। আচ্ছা, আশীর্বাদ করেছে। অনেক কষ্টের কথা হলো, এবার একটু হুম। মজার কথাই হ্যাঁ, আসছে। হ্যাঁ, অনেক জিনিস আমরা জানতে পারলাম, আমিও বুঝতে খুব পারলাম। একটা ইমোশনাল হ্যাঁ, ব্যাপার খুব একটা একদমই পছন্দ তাই। করি না। এবার যেহেতু তুমি বাইরে কাজ করো, তুমি ঘরটায় থাকো, ওকে কখন আমি যেটা শুনেছি মোটামুটি যে ওকে একটু মানে ডাকতে হয় ঘুম থেকে। ঘুম থেকে। বিষয়টা একটু শুনি তোমার থেকে গল্পটা, কখন ঘুম থেকে মেয়ে ওঠে? ঘুম থেকে- আমাকে কি কোনোভাবে কাটা যায়? না, সামনেই আসতে হবে, শুনি তোমার থেকে। ঘুম থেকে যদি আমি ওকে 10টায় ডাকি, হ্যাঁ। ও সেই ঘুমটা ভাঙবে 11:30 থেকে 12টা, ও। 12টা। আচ্ছা, তাহলে তো তাড়াতাড়ি ওঠে, আমি তো ভাবছিলাম একটা দুটোর আগে ওঠে না। তাও কি বলি, বাবা চলে আসার টাইম হয়েছে কিন্তু। ওইরকম বলতে হয়। হ্যাঁ, আচ্ছা, কখন উঠবি, কখন চা খাবি। হ্যাঁ। তারপরে ওই উঠতে 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 এবার 11:30টায় চোখটা খুললো, তারপরে গিয়ে উঠে মোবাইলটা ঘাটবে, নামবে না কিন্তু খাট থেকে, নামতে নামতে 12টা, আচ্ছা, 12:10-15 হয়ে যাবে, তারপরে সে বাথরুমে আস্তে আস্তে আস্তে। এবার আমার ঘুম থেকে উঠে একটু বসে একটা দিকে তাকিয়ে থাকা, একটু কোথায় আছি আমি। টোটাল 12:30টার আগে ও নামবে না খাট থেকে। এটাই ছিল। তারপরে ঘুম কাতুরের ব্যাপারটা আছে একদম। হ্যাঁ, ঘুমাবে তো অনেক রাতে, আচ্ছা, এটাও আছে। এটাও আছে। না এটা ওর অভ্যেস হয়ে গেছে, ফাংশন করে এসে Function ভোর করে। 4টে, ঠিক। 4:30, 5টায় ও ঠিক, মানে সেইভাবে টাইমিংটা হ্যাঁ। ওরকম ভাবে চেঞ্জ হয়ে গেছে। তবে 11 অনেক মাসে কষ্ট। মানে আমি তো ঘুমোতে পারিনি সেভাবে, আমাদের ওখানে অত ঘুমের সময় ওইখানে থাকে আবার না। আলাদা টাইম। মানে আবার আলাদা, এবার যেখানে পড়ছে ওখানে ঘুমিয়ে পড়ছে। একদিন আমার রথিদা দেখেছে, আচ্ছা, ঠিক আছে, দাদা দেখেছে যে আমি সোফায় পড়ে ঘুমোচ্ছি, আমাকে আমার অনেকক্ষণ পাশে গিয়ে দাঁড়িয়েছিল, আমি বুঝতেও পারিনি। হ্যাঁ। তারপরে আমি চোখ খুলে হঠাৎ করে দেখছি দাদা। হ্যাঁ দাদা হুম। বলছে, একটা মানুষ যে এইরকম ঘুমোতে পারে আমি না দেখলে বিশ্বাস করতাম না। মানে আমি ইনসেন, আমি পাগলের মতো ঘুমোতে পারি। একদমই তাই। হুম। আচ্ছা, এই মানে এটা নিশ্চয়ই ওইখানে গিয়ে কোনো রকম অসুবিধা বা প্রবলেম হয়নি যে একটু হয়েছে, একটু শুরুর একটু দিকে? হয়েছে, একটু শুরুর হয়েছে দিকে ডেফিনেটলি। আমার মানে শুট থাকলে তো উঠতে হয় প্রায় 5:30 6টায়, হুম। স্নান টান করে রেডি হতে হয়, না হলে হার্ডলি 7টা 7:30 আমাদের উঠতে হয়ই হয়। 7:30 তো উঠতে হয়ই হয়। এবার কখনো কখনো ওই অ্যালার্মটা বেজে গেছে, অ্যালার্মটা বন্ধ করে রেখে ভেবেছি 10 মিনিট ঘুমাবো, সেটা বেজে গেছে 9টা, আচ্ছা, তারপরে সেখানে রাশ হয়ে যায়। হ্যাঁ।
খুব সমস্যা হয়েছে। এবার আমার একটা বিষয় ছিল, হ্যাঁ। ব্রেকফাস্ট আসার আগে অব্দি আমরা একটা সময় পেতাম, ডিআরআর গিয়ে ব্রেকফাস্ট আসার আগে অব্দি আমরা একটা সময় পেতাম। সেই 1 ঘন্টা ছিল আমার ঘুমানোর সময়, আমাকে কেউ Power খুঁজে nap। পেত না, পাওয়া না, একদম সোফায় পড়ে। রাত হ্যাঁ, রাত অব্দি ঘুমানোর পরে পাওয়ার ন্যাপ একটা, তারপরে আবার হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাই বলে না সকালে উঠলে ভীষণ শরীর স্বাস্থ্য ভালো হ্যাঁ। থাকে, এই থাকে ওই থাকে। আমার শরীর খুব খারাপ করে, আমার মাথা কাজ করে না, আমার ব্রেন হ্যাঁ। সাপোর্ট করে না। হ্যাঁ। আমি মোটামুটি বেলায় উঠলে আমি মনে ওকে চলো এবার। আমার বাবা তো বলে তুই তো জীবনের অর্ধেক সময় ঘুমিয়েই নষ্ট করে দিচ্ছিস। আচ্ছা, আমরা গল্পের মধ্যে আবার ফিরে আসি। জিনিসগুলো সামনে আছে, এগুলোকে একটু আমরা একটু সাইড করে দিই। আহ, আহ, তোমার কাছে আসি, সেটা হচ্ছে যে শুনেছি মেয়ে খুব গোছানো। হ্যাঁ। কি কি করে ঘরে? ঘরে কিছু করে না, আচ্ছা। ঘরে কিছু করে না, আমাকে একা ফেলে দিতে হবে খালি। কিন্তু আচ্ছা। ওখানে গিয়ে আমি শুনলাম সায়ন্তনের মুখ থেকে হুম। যে ও নাকি খুব গুছিয়ে জিনিস রাখে, বিছনা কুচকাতে পারবে না, চাদর চাদর টান টান করে রাখবে। আচ্ছা। ওইটা দেখে নাকি আবার সায়ন্তনীও শিখে গেছে। বাহ, সায়ন্তনী এটা তো ভালো ব্যাপার। হ্যাঁ। হ্যাঁ। জামা কাপড়টা যেটা পরবে সেটা সুন্দর করে মেলে রাখবে। ওখানে মানে কাচাকুচি প্রপারলি নিজে- করা, এই যে নিজে বাবা জামা- বলছে না একটা অভিযোগ জানিয়েছে বাথরুমে সব, আমি যে কি করি, আমি যে কাচাকুচি থেকে শুরু করে সমস্ত আমার কিছু। গলায় ছিল প্রতিদিনের জামা কিন্তু প্রতিদিন কাচবে, প্রতিদিন কেচে গামছা কেচে নিজে মেলে ওগুলো রেখে দিয়ে আবার গ্রুমিং থেকে এসে আবার ওগুলোকে সুন্দর গুছিয়ে রাখতো। আমি আবার বলতাম যেদিন আবার পরের দিন কি পরে গ্রুমিং এ যাবে সেটা কিন্তু সামনে রাখবে। মানে আমি মায়ের থেকেই শেখা এগুলো, কিন্তু মা ধারে কাছে থাকলে কিন্তু আমি সামনে থেকে করবো। কুটোনেরে দুটো করবো না সেদিন আমি যেরকম একদম। ওইখানে গিয়ে ম্যাগি করেছে, হ্যাঁ। আমাকে ওটা আমি বলেছি রান্না করতে করতে। হ্যাঁ। ফোন করে ম্যাগিটা আমাকে দেখাচ্ছে, একটু ফোনটা দেখো, ভিডিও কলটা অন হওয়া না, বলে ম্যাগিটা সত্যি সত্যি ম্যাগিটা এত সুন্দর করেছে, দেখেই বোঝা যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে ম্যাগিটা। আমি বললাম, মেয়ে তো ভালো গুণী হয়ে উঠছে আস্তে হ্যাঁ। আস্তে। তাহলে একদম গানে গুণী, হুম। তারপর রান্নাতেও গুণী। ঠিক হ্যাঁ, আছে। এই সুগৃহিণী হ্যাঁ, তুমি একটা, সুগৃহিণী যেটাই তুমি বলছি। একটা রান্নাটা আমি করতে certificate দিই না, হ্যাঁ, ওটা সেটা। আমার ভীষণ ভয় লাগে হ্যাঁ, যে যদি একটু গায়ে তেল তেল ছিটে আসে তাহলে তো আমার মেয়ে লাফাতে থাকবে। ঠিক আমি তাই। যতদিন আছে আমি করে নিই, ঠিক তুই তাই। কর, ঠিক পারি। যখন তোমরা একসাথে হও, ধরো পরিবার একসাথে হলো, তো সেই সময় কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান বা কোথাও যাও তোমরা? না, আমি তোমার একটা কথা বলি, সেটা হলো যে তোমাকে প্রথমেই বলেছি, বারবার একই কথা বললে না, লোক ভাববে যে একই কথা বারবার বলছে। ঠিক। সেই যা পজিশনটা তো আমার ছিল না। হুম। ওকে আমি একটাই কথা বলে দিয়েছিলাম যে তুমি যদি তোমার ক্যারিয়ারকে, ইফ ইউ উইল বি এবল টু স্টাবলিশ ইউর ক্যারিয়ার, হুম। আনন্দ খুশি তোমার পেছনে পেছনে দৌড়বে। ঠিক ঠিক। আর যদি তুমি ইফ ইউ আর আনএবল, হুম। তোমাকে কিন্তু আনন্দ আর খুশির পেছনে দৌড়তে হবে। আর কোনোদিন তারপরে বলতো না বাবা এখানে যাব ওখানে যাব সেখানে যাব, আবদার। খালি একটাই, আমাকে আমার ক্যারিয়ার স্টাবলিশ করতে হবে। নিয়ে যেতাম, আমি নিয়ে যাই। শুনলে অবাক হবে, বলবো হ্যাঁ। আমি এখনো দার্জিলিং ঘুরিনি। আচ্ছা, তো মেয়েকে তাহলে জিজ্ঞেস করি, বাবা মাকে কোথায় ঘুরতে নিয়ে যাবে এবার? আমার খুব ইচ্ছে আমি বাবা মাকে পাহাড় দেখাবো। আচ্ছা, আর মানে বাবা মার কি স্বপ্ন ছিল? বাবা মাও আমার জন্য পাহাড় যায়নি কখনো। হ্যাঁ, তো পাহাড় দেখাবো, খুব ইচ্ছা আছে। খুব ইচ্ছা আছে। সবার আগে কোথায় যাবে? দার্জিলিং এ যাবো, দার্জিলিং এ যাবে হ্যাঁ। সবার আগে। সবার আগে দার্জিলিং যাবো। আর আর কোথায় কোথায় বাইরে ঘোরার ইচ্ছা আছে তোমার? বাইরে আমার পুরো পুরো ইন্ডিয়া ঘোরার ইচ্ছা আছে। আর বাইরের থেকে ইন্ডিয়াতে অনেক সুন্দর সুন্দর, একদমই তাই। যেখানে আমাদের হয়তো অ্যাব্রডে আমরা একটা জায়গায় গেলে সুন্দর সমুদ্র পাবো, একটা জায়গায় গেলে সুন্দর পাহাড় পাবো, একটা জায়গায় গেলে সুন্দর জঙ্গল পাবো, কিন্তু আমাদের ভারতের মধ্যে সবটা রয়েছে, একদমই তাই। ইন্ডিয়াতে সবটা রয়েছে। তো আমি যদি সারা জীবনেও হয়তো পুরো ইন্ডিয়া ঘুরতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ। সত্যি তাই। আর একটা ইচ্ছা আছে যে ওই যে বলে না 3 ধাম না 4 ধাম করানো, হ্যাঁ, বাবা আমাকে ওইটা আমার করানোর খুব ইচ্ছা আছে। বাহ। আমি ওকে ছোটবেলায় এটা পড়িয়েছিলাম হুম। যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা সবসময় মাথায় রাখবি হুম। বিদেশ যাওয়ার আগে, আচ্ছা। যে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। क्या बात, क्या बात। একদমই আসলে তাই। ইন্ডিয়াতে এত কিছু আছে। সে যে মেয়ে কতটা রাগী। মারাত্মক, ভীষণ রাগ। যখন ওর কোনো রাগ উঠলো ও আর তখন কোনো কারোর সাথে কোনো কথা নেই, ও যতক্ষণ না, ওইভাবে তোমার সাথে ইভেন কথা বলে না? না 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 আচ্ছা। কথা বলবে না, জিজ্ঞেস করলে হ্যাঁ না ছাড়া উত্তর ছাড়া কিছু নেই। না, আমার রাগটা হচ্ছে কি বলতো, ভেঙে চুড়ে দেবো এই সমস্ত নয়, কিন্তু আমি বললাম না অবস্থা খারাপ। যে আমার রাগটা ভীষণ শান্ত, মানে ওইটা আরো ঠান্ডা রাগ। ওইটা আরো খুব মুড সুইং হয় খুব তার মানে। খতরনাক। হ্যাঁ, এটা আমি নিজেকেও হঠাৎ নিজে হঠাৎ রাগ? মুড সুইংটা আমার খুব খারাপ, মানে কেন যে আমার মুড সুইং হচ্ছে এটাই আমি ধরতে পারি না। এটা এটা খুব খারাপ। আর আমার রাগ হওয়া মানে আমি ভীষণ সাইলেন্ট হয়ে যাই। এরকম কতদিন হয়েছে মানে চুপচাপ ছিল আর কথা বলেনি? টানা কতদিন হয়েছে? না, টানা বলি না, টানা এরকম থাকে না। টানা থাকে না। না, আমি এসে এসে কথা বলি, আচ্ছা। আমি খানিকক্ষণ কথা বললাম তারপরে গিয়ে ঠিক হবে। না, আবার যদি এরকম হয় ও ওই মায়ের উপর রাগ করলো, হ্যাঁ। এবার আমি যদি ওর মাকে একটু বকা, কেন তুমি এসব করেছো,
না, বাবা সাপোর্ট করে দিয়েছে। বাবা সাপোর্ট করে বাবা তো দিয়েছে, এই সবসময় জায়গাটা সাপোর্ট আর করে। আর মায়ের সাথে হলে কি হয়, মায়ের সাথে তো ঝগড়া হয় এবার না, বাবা- কিন্তু অন্যায়টাকে আমি সাপোর্ট, ওর মা যদি ঠিকটা বলে হুম, তখন আমি ওকে বোঝাই, মা তুমি একটু বোঝার চেষ্টা করো, মা তো কথাটা তো ভুল বলেনি, তুমি নিজের ইয়ে দিয়ে চিন্তা করো। আমি ওকে ছোটবেলা থেকেই এটা শিখিয়েছি, নিজের কাজে ঠিক কি ভুল ওটা নিজেকেই ভাবতে হবে, তবেই তুমি শুদ্ধতে পারবে, একদমই তাই। আদারওয়াইজ পারবে না তুমি। কেউ বলে দিল এটা ভুল তা নয়, তুমি নিজের চিন্তা করো যে কাজটা করেছো সেটা ঠিক না ভুল। আর মায়ের সাথে ছোটবেলায় হলে কি তো ঝগড়া, এবার বাবার সাথে আবার অন্য বিষয়। বাবা একটা কথা বললো মানে বাবা চোখ বিশাল অভিমান, চোখের জল পড়তে থাকে। তখন গঙ্গা যমুনা এধার ওধার হয়ে যাচ্ছে, বাবা যতক্ষণ কিছু বাবা যতক্ষণ এসে আদর না করবে হ্যাঁ, ততক্ষণ জড়িয়ে না। ধরে আদর করতে আমি হবে। ওকে বলি যাও না, আমি এরকম করছে, তুমি যাও না। হুম, না ও কেন এরকম করলো, যাবো না আমি। ওর বাবা বলবে, আমি আবার ওকে বলি যা না, বাবার কাছে যা। হুম। ঠেলে নিয়ে বাবার কাছে না, আমি যা। কোনোদিনও হার মানিনি বাবা এখনো না। মানে বাবাকে একদিক থেকে সামলাচ্ছে, বাবাকেই একদিকে আসতে আমি আর- হয়েছে, ও থাকলে ওই আসে। প্রত্যেকবার বাবাই মান ভাঙায়। আমি এসে- মান মানে রাগ ভাঙাতে হলে সেই বাবাকেই আসতে হয়, সেটা একদিন পরে হলে বাবাকেই আসতে হবে। কি বিষয়। আচ্ছা, বাড়িতে কি নামে ডাকো ওকে? তুতুন। আর তুমি? তুতুন। না, বাবা আমাদের- তুতুন বলে ডাকে না, মা বলেই ডাকে। মা আমি বলে। সবসময় মা বলেই ডাকি, আমি ওর নাম ধরে খুব একটা ডাকি আমি খুব রেগে যাই বাবা তুতুন বলে ডাকলে। হ্যাঁ, হ্যাঁ, খুব আমি মা রেগে বলেই যাই। ডাকি। জি বাংলা থেকে কদিন যখন বাড়িতে আসে, ও মা দেখি তুতুন বলে ডাকছে, আমি বলি, এটা আবার কবে থেকে স্টার্ট হলো? আমার খুব আমার একটু অল্পেতে মান হয়, একটু আমি মা বলেই ডাকি। আচ্ছা, ওর সাথে গল্প করতে করতে আমরা শুনছিলাম যে এইবারটাই শেষ, তুই যা, তুই যা, হুম। এই যে পুশ করাটা তোমরা করেছো, এটা একটু শুনি তোমার আমি মুখে বলো। আমি বলছি হ্যাঁ। ও অডিশন দিতে যাবে না, আগের দিন বিশাল ঝগড়া। আচ্ছা, না, আমি আর ওর মা যে, হুম। তুই যা, হুম। পরীক্ষা দেওয়া তোর হাতে, ফল তোর হাতে নেই। ঠিক তাই। ফল দেবে, নাম্বার দেবে স্যার, হুম। তুই অডিশন দিয়ে আয়। না হোক গিয়ে না, কি আছে, হবে না, 13 বছর হয়নি, এবছরও হবে না। না, আমি কিন্তু তাহলে খারাপ গিয়ে দিয়ে চলে আসবো ওখানে। কিন্তু আমি তো জানি হ্যাঁ, যে অঙ্কটা জানে হুম। সে অঙ্কটা কোনদিন ভুল ভুল করতে পারবে, করবে না, করবে না। করবেই সে না, ঠিক তাই। বেরোলো, বললাম, তোর সিরিয়াল কত? হুম। বললো 841। আমি বলি, রে, এই আনলাকি 13টাই তোর কাছে লাকি 13 হবে, একদমই তাই, যোগ করলে হ্যাঁ 13ই হচ্ছে। হ্যাঁ 13, লাকি 13 হবে। হ্যাঁ, প্রত্যেকটা 13 এবং এবং 13 বার, মানে 13 বারের বার দিয়ে। 13th টাইম। এবং ঈশ্বরের আশীর্বাদে সত্যি সেটাই সত্যি হয়েছে। এবং যেদিন লাস্ট ওরা টপ 14 করবে, হুম। সেদিনকে আমরা গাড়ি করে আসছি, আর ও বলছে, বাবা, যে গ্রুপটা ছিল না, এক এক করে সব নাম ডিলিট হ্যাঁ, আমি করে তোমাকে দিচ্ছি। যেমন হ্যাঁ, বললাম, বলছি। তা আমাকে বলছে যে, এ মা, আমার নামটাও ডিলিট করে দিল। হ্যাঁ, আমি বলছি হয়েছে, এবার হয়েছে। এবার ও এরকম করছে। তারপর বাড়িতে, তারপরে তার গ্রুপই নেই। তারপরে বাড়িতে যখন ঢুকছি, ওর মা বলছে, তাহলে লাগেজ থেকে নামিয়ে সব জামা কাপড় কেচে ফেচে আবার রেখে দিই। আমি বললাম, লাগেজটা খুলবে না, কালকে সকালে 10টায় আবার ওকে যেতে হবে। আমার গুরুদেব রাম ঠাকুরের শপথ নিয়ে বলছি, হুম। ও বলুক কথাটা মিলেছে কিনা। হুম। উইদিন সেকেন্ড উইদিন সেকেন্ড অ্যাকচুয়ালি she has got the message that you have been selected for grooming grand round audition and you are in top 14, please report at Sachi within 10 AM. ওর কাছে মেসেজ এসছে। সত্যি বাবার কথাগুলো এবার অক্ষরে অক্ষরে লেগে যায়, ও বলেছে বলুক, লেগেছে। ওই যে মিলেছে কিনা। হয় না, একটা হ্যাঁ। মন থেকে চাইছে যে এবার হতেই হবে। মানে আমি যতটা ডিপ্রাইভ হয়ে গেছিলাম, বাবা ততটাই এবারে চেয়েছিল দেখি কার জোর বেশি, এরকম একটা হয়ে গেছিল, তো বোধহয় ওই কারণেই লেগে গেছে কথাগুলো। আর সব সময় একদম। ওই রাম ঠাকুর ওনার আমি বলি, তুমি দেখি তুমি এবার কাঁধে করে ওকে পার করো কিনা। ঠিক তাই। পার তাই করে তো দিয়েছে। হচ্ছে। হ্যাঁ, সত্যি তাই। মানে আমরা অনেকক্ষণ আড্ডার মধ্যে আছি, তো আড্ডাটাকে এবার আমরা একটু ছোট করি। সেটা হচ্ছে যে এই প্রফেশনে আসাটাই কেন? এই প্রফেশনে আসা কেন? কারণ ভালোবাসি তাই। ভালোবাসা ও বলতে পারবে না। পেশা আর নেশা যখন এক হয়ে যায় তখনই সেটা সুন্দর হয় জিনিসটা। আর এটা তো ছোট ছিল, হুম। এগুলো তখনও বুঝতে পারবে না। ওর নামটা আমি গীতশ্রী এই জন্যই রেখেছিলাম, আমার ইচ্ছে ছিল ও ডাক্তার এরকম একটা কিছু হোক, হুম। সে যত কষ্ট করেই হোক আমি ওকে করব। কিন্তু গানের প্রফেশনে যদি যায়, যেহেতু গান বাজনার একটু চর্চা বাড়িতে রয়েছে, হুম। তাহলে নামটা একটা ফ্যাক্টর, ঠিক। সেই হিসেবে ওর নামটা রাখা, বাহ। এবং সেটা ঈশ্বর হ্যাঁ। দুটোকে কানেক্ট করে এক Connect করে জায়গায়। দিয়েছে। বাবা চেয়েছিল যে পড়াশোনায় মেয়ে ভালো হোক এবং ডাক্তারিতেই, বাবার মেইনলি ইচ্ছে ছিল আমি ডাক্তার হই। আচ্ছা। তো আমি বাইপাস, ডাক্তারটা যদি এটা হয় বাইপাসটা করে একদম ওই দিকে, আমি এইদিকে আর নেই, একদম ওই দিকে চলে গেছি। তারপরে তো হলো, আমি বললাম, না এবার মানে গান গাইবো এটা ছোটবেলা থেকেই জানতাম, কিন্তু সেটা প্রফেশন হবে কিনা সেটা জানতাম না। কিন্তু ওই যে নেশা ছিল, ঠিক তাই। ওই পেশা আর নেশা একটা হয়ে গেছে, ওই নেশাটা ছিল বলে এটা পেশা হয়ে গেছে। আচ্ছা, তুমি এমনি পড়াশোনা কতদূর করেছো? গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। গ্রাজুয়েশন কমপ্লিট হ্যাঁ, করে কি নিয়ে? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স নিয়ে। যদি
গানের প্রফেশনে না আসতে কোন প্রফেশনে যেতে? একটা খুব অদ্ভুত প্রফেশন বলবো আমি, শুনি কিন্তু শুনি শুনি। পলিটিক্যাল সায়েন্সটা বিশ্বাস করো আমি পড়াশোনা করার জন্য নিয়েছিলাম। হুম। ঠিক আছে, আমাকে মানে দেখলে হয়তো মনে হবে ভীষণ আমি পড়াশোনা করার জন্য করেছি, প্লিজ আমাকে মাফ করে দেবেন। আমি পড়াশোনা করতে হয়, একটা বেসিক এডুকেশন দরকার, তাই আমি পড়াশোনা করেছি, কারণ আমি গান গাইবো আমি জানি। এবার যদি গান না গাইতাম হুম। ডেফিনেটলি পড়াশোনাটা ঠিক করে করতাম, হুম। ঠিক করেই করেছি। হুম। কিন্তু না হলে আমার একটা খুব স্বপ্ন ছিল, আমি বাতাসে ভেসে বেড়াবো, এয়ার হোস্টেস হবো। ক্যা বাত, ক্যা বাত। একদমই তাই। এই বাতাসে ভাসতে ভাসতে আড্ডাটা একদম শেষ পর্যায়ে নিয়ে যাব। মা বাবার জন্য হ্যাঁ। একটা গান হয়ে আমার যাবে। জন্য ডেডিকেট করতে হলে আবার কেন জানি না এই একটা গান এখন ভীষণ মাথায় ঘুরছে, ওটাই হ্যাঁ, গাই, হ্যাঁ। বাবাও জয়েন করবে। তাহলে একসাথেই হোক। হ্যাঁ, একদমই তাই। কোন? জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি, একে একে দুই, দুইয়ে একে তিন হয়েছি, একে একে দুই, দুইয়ে একে তিন হয়েছি, জানা জানা পথে চলেছি। এবারে লাইনটা আমাদের লাইফের সাথে ভীষণ যায়। একদম। চলাই তো জীবন, থেমে যাওয়া মরণ, নেই কোনো ভাবনা, পিছু ফিরে যাব না, এই আমরা তিনজন। আরেকবার, চলাই তো জীবন, থেমে যাওয়া মরণ, নেই কোনো ভাবনা, পিছু ফিরে যাব না, এই আমরা তিনজন। বারে বারে আজ গানে গানে তাই বলেছি, বারে বারে আজ গানে গানে তাই বলেছি, জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি। ক্যা বাত, ক্যা বাত। অসাধারণ। না হলে মানে এনার্জি, মানে একসাথে পরিবার একেই বলা হয়। এইভাবেই থাকি আমরা। একদমই তাই। আর এরকমই থাকো তোমরা। আমরা এখন এই আমরা আড্ডাটা এখানেই শেষ করব। তিনজনের পরিপূরক। বাহ, একদমই তাই। আমি ওকে এটাই শিখিয়েছি ছোটবেলা থেকে। আমাদের এই আড্ডাটা এখানেই হোক, ঠিক আছে? এবার চলে আসি তোমার সঙ্গে সরাসরি অন্য আড্ডায়, ঠিক শিওর আছে? শিওর শিওর চলো আমরা এখন এখান থেকে উঠি। এবার সরাসরি আসি যে মানুষগুলোর কথা না বললেই নয়, তার না। মধ্যে থেকে এই এত সুন্দর একটা ফ্রেম পেয়েছি আমরা। হ্যাঁ, এই এই প্রাপ্তিগুলো আগে একটু শুনি সারেগামাপার। এটা তো আমার সবচেয়ে বড় প্রাপ্তি পুরো জার্নির মধ্যে। হ্যাঁ। মা সরস্বতী এসেছেন আমার ঘরে। হুম। এটা ফিনালের দিন দেওয়া হয়েছে, এবং বাহ। গোটা সিজন ধরেই তো দেওয়া হ্যাঁ হয়েছে হ্যাঁ এটা, হ্যাঁ। আর ফিনালের দিন এটা দেওয়া হয়েছে। আচ্ছা, আর বাকি ছবিগুলো আমার কারা দিয়েছে? পাশে, হ্যাঁ, আমার এটা বলতে খুব অসুবিধা হয় যে ফ্যান্স, ওরা আমার ফ্যামিলি অ্যাকচুয়ালি। একদমই তাই। হ্যাঁ, ওরা না থাকলে আমি জাস্ট কিছু না। তো স্টুডিওতে আসতো আর এক এক করে এরকম উপহার আসতো। শুধু এগুলো নয়, প্রচুর ফুল পেয়েছি, হুম। প্রচুর চকলেটস পেয়েছি, প্রচুর চিঠির মধ্যে শুভেচ্ছা বার্তা পেয়েছি, সেগুলো আর এখানে রাখা হয়নি। হুম। তো এরকম প্রচুর জিনিস রয়েছে, বাট এই তিনটে আমার খুব 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 প্রিয়, এই একদমই তিনটে তাই। ছবি। আচ্ছা, এগুলো যখন দিয়েছিল সেই মোমেন্টসটা একটু শুনবো, মানে কিরকম সেই বিষয়টা? আমি যখন অ্যাকচুয়ালি হাতে দেখেছিলাম কি এগুলো যারা খুব বিশাল বড় সেলিব্রিটি তাদের দেওয়া। আমি ইনফ্যাক্ট আমি এত ছোটবেলায় ওই যে নায়ক পছন্দের তার ছবি টবি কেটে ডায়েরিতে লাগাতাম। আচ্ছা, এই জিনিসগুলো হয়েছে? হ্যাঁ, একটু একটু ও, হয়েছে। হ্যাঁ। তো ওগুলো করতাম। এবার এগুলো জানতাম যে ওই যারা অনেক 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 সে বড় বড় নাম করে গেছে তাদেরকেই দেওয়া হয়। এবার আমার কাছে যখন এগুলো এসছে আমি ভাবছি, এ কি, আমি এমন কি করলাম যে আমার ছবি আঁকছে। ভীষণ আনন্দ হয়েছিল। একদমই তাই। আর যাদের কথা না বললেই, মানে যে শিক্ষা গুরুরা, তার মধ্যে তো রথিদা তো আছেই। হ্যাঁ, আমার একটু মানে গুরুজি হ্যাঁ, এবং তুমি শ্রী শেখো তার রথীদেব কাছে। ভট্টাচার্য। ঠিক তাই। হ্যাঁ। তো একটু ওনার থেকে শুনি, মানে কবে থেকে শেখা, কিভাবে হ্যাঁ। তৈরি করা? আমি শিখছি দাদার কাছে 2013 সাল থেকে। দর্শক যারা আছে না, তারা এই জিনিসগুলোকে একটু বেশি ভাবে দেখে, মানে হ্যাঁ। যে আচ্ছা, মানে সেই মানুষটা যখন সারেগামাতে আছে মানে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি তার মানে গীতশ্রী পাই, পেয়েছে। হ্যাঁ। সেইটা নিয়ে যদি বলো এরকম কিছু হয়েছে অভিজ্ঞতা? 11 মাসে দাদা আমার সাথে কটা কথা বলেছে সেটা আমি গুনে বলতে পারবো। কি কেস তাহলে? আসলে আমি ভীষণই জেলাস হতাম এই বিষয়টা, আমি কখনো দাদাকে বলিনি। হ্যাঁ, হ্যাঁ, এখন আমি বলতেই পারি এটা। হ্যাঁ, কারণ আমি দেখতাম অন্য পার্টিসিপেন্টস দের সঙ্গে গিয়ে কথা বলছে দাদা, অনেকক্ষণ ধরে কথা বলছে, কিন্তু সেখানে আমার সাথে দাদার সবচেয়ে কম কথা হতো। আচ্ছা। সেই ডিগনিটিটা তিনি অলওয়েজ মেনটেন করেন যে আমার স্টুডেন্ট বলে এক্সট্রা ফেসিলিটি, এই যে যাদের ভুল ধারণাগুলো আছে এটা একেবারেই ভুল ধারণা। ঠিক তাই। সবার গান যেভাবে সিলেক্ট হয়ে আসতো আমার গানও সেইভাবেই সিলেক্ট হয়ে আসতো, কখনোই আলাদা করে কিছু করা একদম নয়। দাদা বাকিদের যেভাবে দেখতেন আমাকেও সেভাবেই দেখতেন ওখানে। আমি যখন আবার এখানে চলে এসেছি সেখানে মানে তার শেখানোর কায়দাটা অন্যরকম বা জায়গাটা অন্যরকম, কিন্তু ওখানে থাকতে আমি অন্য পার্টিসিপেন্টরা যেমন আমিও ঠিক সেরকম ছিলাম, হয়তো তাদের থেকে একটু কমই ছিলাম। হুম।
অলওয়েজ দাদা সেই জায়গাটা রেখেছিলেন, কখনোই সেই বেনিফিট আমাকে ওইভাবে কোনোদিনই নিতে হয়নি বা উনিও দেননি। একদমই তাই, একদম। তাহলে আমাকে 13 বছর ধরে চেষ্টা করতে হতো না, এটা কিন্তু একদম খাঁটি কথা, একদমই তাই। তাহলে আমি একেবারেই crack করে 2013 ফেলতাম। থেকে ইয়ে করে তারপর এত দিন বাদে গিয়ে করা, মানে ওই ফেসিলিটিসটা যে পাওয়া হয়নি না। সেটা একদম প্রকাশ দাদা সবসময় চান তার সমস্ত স্টুডেন্ট নিজের যোগ্যতায় তাদের জায়গাটা অর্জন করুন। দাদা এটা সব সময় চান, যে কেন আমাকে করিয়ে দিতে হবে। এটা দাদার কখনোই, দাদার প্রথম কথা থাকে সারেগামাপাতে গাইতে হলে আমার কাছে শিখতে এসো না। ঠিক। তুমি গান গাইবে, সৎ মানুষ হবে, আমার কাছে এসে এই মেন্টালিটি নিয়ে আমার কাছে শিখতে আসো। দাদা সবসময় বলে আগে ভালো মানুষ হতে হবে, এটাকে ঠিক রাখতে হবে, ঠিক। যেখান থেকে আমার গানটা আসে, ঠিক তাই। তবেই এগোতে পারবো, আর কিছুই না, নাহলে একদম ওইখানেই তাই। থেমে যেতে হবে। একদম মানে যদি এরকমই বিষয়টা হতো যে রথিজিৎ ভট্টাচার্যের কাছে শিখলেই সে সারেগামাপাতে গাইবে, তাহলে ওটা সারেগামাপা থাকতো না, ওটা আরবিএনস দের জায়গা হয়ে যেত। সত্যি এত মানে মানুষ তো হাজার শেখে। হাজার স্টুডেন্ট, হ্যাঁ। তাহলে তারাই গাইতো, আর অন্য কোনো পার্টিসিপেন্ট চান্স পেত না। এবারে বিষয়টা হচ্ছে ওখানে গাইতে হয়, আসলে গাইতেই হয়, এটাই ম্যান্ডেটরি, মানে গাইতে তোমাকে হবেই। তারপরে তো গ্রুমিং করে ওরা ঠিক করবে, গাইতে তোমাকে হবে। অনেকে অনেক কথা বলেন, আমি সেই প্রসঙ্গে যাচ্ছিও না, কিন্তু গাইতে হবে, একদমই তাই। আর কোনো ওয়ে আউট নেই, জাস্ট আচ্ছা, এই যে বাইরে তুমি শো করতে যেতে, এটা দাদা এলাও করতো? সব সময়। আচ্ছা। আমি হয়তো মাঝে মাঝে দাদাকে গিয়ে বলতাম এরকম যে দাদা হচ্ছে না হচ্ছে না, হুম। মানে আমার আমি কি ভুল হচ্ছে কি, দাদা শুধু বলতো ধৈর্য ধৈর্য রাখ, হবে, সময় আসলে ঠিক হবে, একটু সময়ের অপেক্ষাটা কর, এখনো সময় আসেনি। অদম্য মনের জোর দেওয়া, মানে আমি তো বলি আমার সেকেন্ড প্যারেন্ট ওরা, হুম। মানে বাবা মায়ের পরেই যদি কেউ থেকে থাকে তারা হুম। হলেন আমার গুরুজি গুরুমা। ঠিক তাই। কারণ ইনফ্যাক্ট আমি যে কথাটা না বললে নয়, কোভিড টাইমে যখন আমি বলছিলাম অন্যের হুম। বাড়িতে রয়েছি এবং খাওয়ার সমস্যা সেই সময় আমাদের ভীষণ, মানে বাবার মাইনেটা আসছে না, সেই সময় দাদার কানে কোনোভাবে খবরটা গেছে। আচ্ছা। দাদা সেই সময় সেই মোমেন্টে দিদিকে দিয়ে, দাদা নিজে আসতে পারেনি, দাদা অসুস্থ ছিল সেই সময়, হুম। দিদিকে দিয়ে আমাদের যাবতীয় জিনিস, মানে যা যা লাগে এক হুম। মাসের 1.5 মাসের পুরো, মানে চাল তেল আলু বাকি যা যা চাউমিন যা যা লাগবে আমাদের সবজি, সমস্ত কিছু দাদা বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, সমস্তটা। মানে আমি কতজন তো করে এই জিনিসগুলো, সত্যি তাই। গুরু তো গুরু তো আসলে মানে শুধু গুরু হলে হয় না, এই গুরু পরিবার হয়ে উঠেছিল। গুরুত্ব দিতে হয়, তবেই হ্যাঁ, গুরু হওয়া যায়। উনি প্রত্যেককে এরকম গুরুত্ব দেন, একদমই তাই, তাই একদমই বোধহয় তাই। উনি মানে আমার কাছে তো শ্রেষ্ঠ গুরু রথীন্দ্র ভট্টাচার্য। মানে আমার, আমি তো বলি আমার বাবা, আমার ফোনে ইনফ্যাক্ট নাম্বারটাও সেভ করা বাবা বলে। হ্যাঁ। হ্যাঁ, বাহ! দাদার নাম্বারটা আচ্ছা, সেভ করা বাবা বলে। আচ্ছা। আচ্ছা, যখন এতগুলো জিনিস পার করে এসছো, যদি নিজেকে এনালাইজ করো, তাহলে কি মনে হয় যে এতদিন না পারার কারণটা কি? কি, কি জায়গায় খামতি ছিল মনে হয়? চেষ্টায় অসুবিধে ছিল, আর খাটনি আরো একটু বাড়াতে হতো নিশ্চয়ই, যার কারণে হচ্ছিল না। কনসেন্ট্রেশন, আরো লক্ষ্যে আরো স্থির থাকা, শান্ত থাকা, এগুলোর একটু অভাব ছিল আমার মধ্যে, পেশেন্সের অভাব কোথাও গিয়ে ঘাটতি ছিল, সঙ্গে যার কারণে স্টেজ যেহেতু করতে, হুম। সেহেতু এত দর্শকের মাঝখানে দাঁড়িয়ে ভয় পাওয়াটা অতটা হয়তো ছিল না সেই ক্ষেত্রে। ভয় কখনোই ছিল না, ভয়টা কখনো ছিল না সেভাবে, কিন্তু হুম। কোথাও গিয়ে হয়তো আমার মানে চেষ্টায় কোনো একটা খামতি ছিল, যার কারণেই হয়তো হচ্ছিল না, ঠিক, ঠিক, আমার ঠিক। মনে হয় এটা। একদমই তাই। মানে পার্টিকুলার কোনো মুহূর্ত, যে হ্যাঁ, মুহূর্তগুলো খুব মনে পড়ে এখন? মুহূর্ত বলতে আমি যেদিন আমার মানে আমার ওটা বেস্ট ডে আমার মনে হয় সারেগামাপাতে, যেটা হচ্ছে আমি যেদিন মোরনি বাগামা গিয়েছিলাম। আচ্ছা। মোরনি বাগামাটা যেদিন গিয়েছিলাম সেদিন আমার কাছে অনেকটা বড় একটা চ্যালেঞ্জ ছিল, কারণ প্রথম থেকেই সবাই দেখেছে আমি ভীষণ সফট মেলোডি এরকম টাইপের গান গাইছি, আমার গলার ওজনটা একটু নিয়ে কথা ছিল যে ওজনটা একটু কম, আমাকে আরো একটু খাটতে হবে। তো সেই সময় আমি মোরনি বাগামাটার সময় নিজেকে ব্রেক করার একটা চান্স পেয়েছি, যেখানে আমার প্রথম একটা পার্ট ছিল ভারে হেভারে না, মানে এই ভয়েসটা ক্রিয়েট করা, এইটা আমার কাছে বিশাল বড় একটা চ্যালেঞ্জ ছিল। তারপরে সার্চ করে আবার লতাজির পোর্শনটা মোরনি বাগামা, এই টোনটা ঢুকছে, তো দুটো ভয়েস আমি করতে পেরেছিলাম ওই মঞ্চে দাঁড়িয়ে, এবং সেটা আমি ওখানে শিখেছি। এটা আমার কাছে বিশাল বড় একটা দিন, আমি যে কি শিখেছি, মানে যারা এপিসোডটা দেখেছে তারা বুঝতে পারবে, মানে ওটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন ছিল। এবং এত খুশি হয়েছিলেন সমস্ত গ্রুমার্সরা যে আমরা যতটুকু শিখিয়েছি ও গিয়ে করতে পেরেছে সেটা, এটা আমার কাছে খুব মেমোরেবল একটা ডে।
জাজেসদের মধ্যে শান্তনু স্যার আমাকে এই বিষয়ে বলেছেন যে আমি না ভীষণ গান গাওয়ার সময় গোটা গানটা নিয়ে ভেবে ফেলছিলাম। এবার আচ্ছা। তাতে করে আমার গানটা ভীষণ অ্যাভারেজ জায়গায় দাঁড়িয়ে থাকছিল, মাঝখানে আমার না একটা ভীষণ সেটব্যাক গেছিল। এপিসোড যারা যারা কন্টিনিউ ফলো করেছে তারা বুঝতে পারবে এটা কোনোভাবে আমার আমার মেন্টালি আমি বেশি আমার নিতে পারছিল না ব্রেন সেই সময়, হয়তো যেহেতু অনেকটা দিন আমরা একসাথে পার করেছি। তো সেই সময় শান্তনু স্যার বলেছিলেন যে তুই একটা কাজ কর, তুই না একটা সাইড একটা আন্ত্রা সেকেন্ড আন্ত্রা হুম। এই তিনটেকে ব্লকে ভাগ করে নে। তুই যখন স্থায়ীটা গাইছিস তুই অন্তরার কথা ভাবিস না, অন্তরাটা যখন গাইছিস সেকেন্ড অন্তরার কথা ভাবিস না। এটা করলে আমার মনে হয় বেটার হবে, এবং এটা নিয়ে আমি কাজ করেছিলাম। আমি 2টো এপিসোড পর থেকে আমি রেজাল্ট পাওয়া শুরু করেছি বাহ। একদম। মানে আমি এটা ভাবলাম যে স্থায়ীটাই যখন গাইছি স্থায়ীটাই শুধু কনসেন্ট্রেট করবো, হুম। আর বাকি কোনো দিকে তাকাবো না। হুম। এটা আমাকে ভীষণ হেল্প করেছে শান্তনু স্যারের এই কথাটা। আচ্ছা, এই ক্ষেত্রে গানের লিরিক্স ভুলে যাওয়া বা এরকম জিনিসগুলো কোনোদিন হয়, মানে এসছে মানে জিনিস? বাই গড। হয় কি আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে হুম। গান গাইতে গাইতে অনেকে সামনে স্ট্যান্ড রাখে গান করার হুম। জন্য। যেহেতু এই ক্ষেত্রে রাখলে তো পয়েন্ট কাটার একটা আলাদা ব্যাপার হ্যাঁ আছে, হ্যাঁ। সেটা করা যাবে। এই গান মনে রাখা এটা কতটা? বাই গড গ্রেস আমার কোনোদিনও লিরিক্স নিয়ে সমস্যা হয়নি, হুম। বাট তার মধ্যে একটা এক্সেপশনাল ডে ছিল যেখানে আমি লিরিক্স পুরো ভুলে গেছি। আচ্ছা। পুরো অন স্টেজ আমার তখন টেকনিক্যাল চলছে, জাস্ট সাউন্ড চেক চলছে। গাওয়ার আগে আমাদের যে সাউন্ড চেকটা হয়, ভয়েসটা দেখে নাও, ব্যালেন্সটা দেখে নাও, সেই সময় আমার এখনো মনে আছে মানা হুতুম গেয়েছিলাম আমি। হুম। মানা হুতুম এক লাইন গেয়েছি, গাওয়ার পরে আমি কেন জানি না মানে ওই যে বলে না উনি ক্যাপ্টেন, উনি সবটা বুঝতে পারেন। হুম। অভিজিৎ স্যার কোনোভাবে বুঝতে পেরেছেন আমার চোখ মুখ দেখে। আমি কিন্তু নিজে মুখে বলিও নি যে আমি অন্তরার লিরিক্সটা আমার জাস্ট মনেই পড়ছে না। হুম। হুম। স্যার সাথে সাথে হঠাৎ করে মাইক্রোফোনে বলে উঠলেন পিসিআর থেকে, গীতশ্রী কোনো সমস্যা, তুই কি লিরিক্স ভুলে যাচ্ছিস? আমি জাস্ট হ্যাঁ স্যার, মানে আমি হ্যাঁ স্যারটাও বলিনি তখন। সেই দিন একমাত্র আমি ওই লিরিক্স নিয়ে গেছিলাম, ওইটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট। তারপর থেকে আমি কোনোদিনও, এবং আমাদের ওখানে একটা প্রসেস থাকতো যেটা আমাদের সৌমেনদা শিখিয়েছিলেন, সেটা হচ্ছে একটা গানে, এটা যারা পরবর্তীতে যাবে তাদের জন্য হেল্প একদমই তাই, করবে। একদমই তাই। গানটাকে না আমরা 10 থেকে 20 বার একটা গানকে শুধু লিখতাম, আচ্ছা। শুধু লিখতাম। মানে ওটা দেখে দেখে নয় কিন্তু, হুম। মনে করে করে আচ্ছা। মনে করে 10 থেকে 20 বার শুধু ডায়েরিতে লিখতাম। এবার যখনই স্টেজে গাইতে যাচ্ছি বিষয়টা আমার মনে হচ্ছে ডায়েরিটা চোখের সামনে রাখা, পুরোটা দেখতে পাচ্ছি। ঠিক ঠিক। 10 থেকে 20 বার তুমি যখন একটা জিনিস লিখছো তোমার অক্ষরগুলো চোখের সামনে ভাসবে। হ্যাঁ। এইটা ভীষণ হেল্প করেছে আমার। এটা আমি বাহ। আগে একটা ফোন দেখে, আর এখানে যাওয়ার আগে তো আমি লিরিক্স ছাড়া অন্ধ, আমি গাইতেই পারবো না। বাবার কাছে প্রচুর বকা খেয়েছি এই নিয়ে। এই জিনিসটা আমার জি বাংলা গিয়ে সলভ হয়েছে বাহ। সারেগামাপাতে গিয়ে, যে গান বহুবার লিখলে গান আত্মস্থ হয়ে যায়। একদমই তাই। আর গান আত্মস্থ না হলে না সেই গান শুনে মজা নেই। যে গান একদম। আমি দেখে গাইবো সে গানে মজা নেই। ভয়ের জায়গা বলতে ওই মঞ্চটাই ভয়ের জায়গা। একদম। খুব সত্যি কথা গো। মানে আমি শুধু ফিনালের দিন, আমি এটা শুনলে লোকে ভীষণ অবাক হবে, হুম। ফিনালের দিন আমার কোনো ভয় করেনি। বাকি এভরিডে, ইভেন যেদিন সেলিব্রেশন আমাদের এপিসোড ছিল, মানে জাস্ট ফিনালের আগের এপিসোডটা ছিল, ওই দিনও আমি কাঁপছি। আমি জানি এলিমিনেশন নেই, হ্যাঁ। তারপরেও আমি কাঁপছি। একমাত্র ফিনালে আমি জানি না কি ভর করে, যে ফিনালের দিন আমার কোনো টেনশন নেই। ক্যা বাত। আচ্ছা, এই যাদের কথা বললাম যারা মঞ্চে আসতে চাইছে, এটা তো ভয়ের কথা গেল। তাদের কোন টোটকাটা তুমি দিতে চাইছো, যে টোটকাটা করলে তারা খুব ইজিলি সেই জায়গায় তাড়াতাড়ি পৌঁছাতে পারবে, কি মনে হয়? প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এর বিকল্প এর নেই। বিকল্প নেই। আর হাল ছাড়া যাবে না। এই চেষ্টা, ঠিক তাই। আর চেষ্টা ঈশ্বরের করতেই উপর হবে। বিশ্বাস রাখতে হবে, একদমই তাই। যে উনি সবটা দেখছেন। তোমার চেষ্টাটা যেদিন উনি মনে করবেন যে একদম ঠিকঠাক, যেটাতে কোনো খাদ নেই, ওই চেষ্টাটা তুমি একদম ভিতর থেকে নিজেকে সমর্পণ করে করছো, ঠিক সাড়া দেবেন। এরকমও তো দিন গেছে যে যেদিন আমি মানে মানুষ দেখেছেন যে আমি কথা বলতে পারছি না, সেই ডেটাও তো আমি সার্ভাইভ করেছি ওখানে। শরীর খারাপ হওয়া বা জ্বর হওয়া এরকম কিছু হয়েছে? তার থেকেও বড় কিছু, আমার ভোকাল চোক হয়ে গেছিল, নডিউল হয়েছিল। আচ্ছা। তো আমি কথাই বলতে ডক্টর কি পারছিলাম না। বলেছিল? ডক্টর বলেছিল সম্ভব না। ডক্টর বলেছিল সম্ভব না। এটাই মানে ওর লাস্ট এপিসোড। আমার আর মানসিক শক্তি যখন, মানে তোমার শরীর যখন সাপোর্ট করছে না, তখন তোমাকে এটা ছাড়া আর কিছু করবার নেই তখন, আর ঈশ্বরের উপর ভরসা রাখা ছাড়া। ঠিক তাই। আমি অলওয়েজ যেটাই থ্রু আউট জার্নি আমি যেটা করেছি, চেষ্টা তো ডেফিনেটলি করেছি, ঈশ্বরের উপর প্রচুর ভরসা ছিল আমার। আমি যেটাই পারতাম না সেটাই এনাদের উপর ছেড়ে
একদম তোমরা যা করবে আমি মেনে নেব, যেটা হয়েছিল আমার ওই গলা খারাপের সময়। আচ্ছা তারপরে আরেকটা গান গেয়েছিলাম সাওয়ারিয়া, আচ্ছা মান্নাদের এপিসোডে। হ্যাঁ সাওয়ারিয়া যেটা মানে যেটা পাওয়ার পর আমার মাথাটা এইভাবে হাত পড়েছিল, এই যা আমাকে এই গানটা দিতে হলো। হ্যাঁ হ্যাঁ তারপরে আমি বলছি, কি হবে, আমি কি করব, যেমন ক্লাসিক্যাল ফানি 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 ক্লাসিক্যাল যেটা ছিল, হুম, তো ওইটাতে আমি ভীষণ, আমি পুরো এবার গুরুদেবের কাছে গিয়ে বসে গেছে, তুমি বাঁচাতে পারো আমায় একমাত্র, আর কিছু করবার নেই আমার। তো আমি প্রত্যেকটা পদক্ষেপে না আমার গুরুদেবকে ভীষণ ভরসা করেছি, যেটা আমাকে হয়তো এতদূর নিয়ে এসছে। মানে শুধুমাত্র ওনাদের উপর ভরসা রেখে রেখে মানে আমার যে গলার পরিস্থিতি হয়েছিল, গাওয়া সম্ভবই ছিল না। একদম মানে সেটা আমার সাথে যারা ছিল, সায়ন্তনিধি, ওরা ওরা আরো বেশি ভালো দেখেছে, গ্রুমার্সরা। ইনফ্যাক্ট লাস্ট ডে না, যেদিন আমার গলার অবস্থা ভীষণ খারাপ, আগের এপিসোডে প্রায় পুরো গলা বন্ধ হয়ে গেছে আমার, পরের দিন আমাকে সৌমেনদা বলছে যে হ্যাঁ রে, আর সেদিন এলিমিনেশন এপিসোড টপ 6 হবে ওখান থেকে। আমাকে সৌমেনদা, আমি ব্রেকফাস্ট করতে গেছি, সৌমেনদা আমি রেডি ফেডি হয়েই গেছি, এবং সেদিন এমন ভাবে সেজেছিলাম যে ও, আমি বলেইছিলাম যে তোমরা আমাকে না ফিনালেতে যেভাবে সাজাবে, হুম। মোটামুটি আজকে আমাকে ওইভাবে একটু ready একটা করে লুক রাখো, দিয়ে হ্যাঁ, দাও, হ্যাঁ, কারণ হ্যাঁ। আমি আজকে আমার যা গলার অবস্থা, আমি আর বোধহয় সার্ভাইভ করতে পারবো না। তো একটা তো ইচ্ছে থাকে ফিনালেতে হ্যাঁ, যেভাবে সাজবো, হ্যাঁ। ওইভাবে সেজে গুজে ব্রেকফাস্ট করতে গেছি। সৌমেনদা বলছে, কিরে আজকে কি হবে, গাইতে পারবি নাকি বলবো? হুম। আমি বললাম, দাদা আজকের মতো দিনে আমি যদি মানে না বলি, সেটা অন্য পার্টিসিপেন্টসদের জন্য ভীষণ অন্যায় করা। ঠিক আমি গা বাঁচিয়ে চললাম, আজকে যদি আমি এলিমিনেট হয়ে যাই আমি মেনে নেবো, হুম। আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আজকে গাইবো। আমি আমি বাধার হলে আমি গিয়ে বাঁধাবো, কিন্তু আমি না গিয়ে এখান থেকে, এই মঞ্চ থেকে বেরোবো না। কি আমার সেটা আমরা দেখতে পেয়েছি, কোনোদিন কিন্তু লাল চেয়ারে কিন্তু যাওয়া হয়নি কিন্তু এটা কিন্তু বাই বড়োয়ালার গড অনেক গ্রেস। অনেক অনেক একদমই আশীর্বাদ। তাই। আচ্ছা, যদি মার্কস দিতে হয় হুম, তাহলে নিজের চেষ্টাকে কতটা মার্কস দেবে আর ভাগ্যকে কতটা মার্কস দেবে? মানে 100তে বলছো না হ্যাঁ, 10-এ বলছো? 100। 100তে হুম। চেষ্টা 80, বাকি 20%। আরো করতে হবে, আরো করতে হবে, ওই 20% করতে সারা জীবন লেগে যাবে। আর ভাগ্য? 10, ভাগ্যটাও লাগে। ভাগ্য আমার 10 বলছি তো। না না, আমি বলছি ভাগ্য কতটা লাগে? ভাগ্য 100 লাগা উচিত, হুম। 100 লাগা উচিত ভাগ্য, মানে হাত দেবো হয়ে যাবে এরকম হওয়া উচিত, আর আমারটা 10। সকাল থেকে এবং রাত অবধি কখন রেডি হয়েছিলে, কখন গিয়ে তুমি গিয়েছো, এই এই বিহাইন্ড দ্য সিন একটু দর্শকদের যদি বলো। আমাদের লাস্ট মানে যেদিন ফিনালে হলো তার 3-4 দিন আগে থেকে আমাদের টেকনিক্যাল হওয়া শুরু হয়েছে, সাউন্ড ব্যালেন্স অ্যান্ড অল, ব্যান্ড রিহার্সাল স্টেজে, Stage এ গিয়ে, on হ্যাঁ stage এ অন গিয়ে। স্টেজে গিয়ে রিহার্সাল হয়েছে, এবং লাস্ট দিন ছিল ফিনালে। হুম। তো আমাদের 10টার মধ্যে হলে নিয়ে চলে যাওয়া হলো। হুম। তারপরে আমরা রেডি হলাম, হুম। ড্রেস মেকআপ অ্যান্ড অল। তারপরে আমাদের গ্রিন রুমে নিয়ে যাওয়া, এবার যখন কিছুই হচ্ছে না, ড্রেস পরে ভীষণ আনন্দ হচ্ছে, মেকআপ সেজেছি, দারুণ করে সাজানো হয়েছে, দেখে ভীষণ ভালো লাগছে। এবার যখন গ্রিন রুমে নিয়ে গেছে, হুম। তখন শুরু হয়েছে ঠিক 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 Palpitation। শুরু হয়ে গেছে তখন। এবার তো তখন বিষয়টা কি লাগছে বলতো, সেই ওটির আগে মানুষকে রেডি করে না, হ্যাঁ। ওই রকম আচ্ছা। মনে হচ্ছে ওটি হবে, হুম। তার আগে রেডি ফেডি করেছে নিয়ে গেছে। এবার ভিতরে তো চলছে, হুম। তা আমি গুরুদেবকে নিয়েই বসে আছি, হুম। একদম সাথে করে নিয়ে বসে আছে, আর সায়ন্তনী দিদিকে ছোলা সিদ্ধ খাচ্ছে। ওর tension ও কম। খেতেই আছে, হ্যাঁ, ও কিছু হেলদি চাই আমার। ও হ্যাঁ। ছোলা সিদ্ধ খাচ্ছে, আমি বলছি কি হবে, তারপরে আমি তার মাঝখানে আবার একটা ভোগ দিলাম গুরুদেবকে। হ্যাঁ, আমি শুনছিলাম ভোগ বেশ বাটাবাটির ব্যাপার হয়েছিল। আমি ভোগ দিতাম হ্যাঁ, গুরুদেবকে। এবং সেটা সবাই মিলে খেয়েওছে। হ্যাঁ, আর চ্যালেঞ্জের দিন হ্যাঁ, সবার, এই গল্পটা একটু বলে দাও তাহলে। হ্যাঁ, আমি এই পোডিয়ামে, আমি তো ওনাকে ছাড়া চলি না, হুম। মানে ওনাকে ছাড়া এক পাও চলি না আমি। ঠিক। আমি ঘুমোইও ওনাকে নিয়ে, হুম। ঘুমোতে যাই ওনাকে পাশে রেখে। হুম। তো এবারে পোডিয়ামে নিয়ে যেতাম ওনাকে, পোডিয়ামে এবার আমার সাথে নিয়ে যেতাম, আমি তো খেতাম, উনি কি হুম। না খেয়ে থাকবেন নাকি? হুম। তো আমি ওনাকে সুন্দর করে সন্দেশ, সেটার উপর তুলসী পাতা, হুম। আবার যে কোনো দিন হয়তো ওই সন্দেশটা বাবা মাই নিয়ে যেতেন, এবার বাবা মা কোনো দিন লেট করলে একটা চকলেট আচ্ছা। রাখাই থাকতো। হ্যাঁ। এবারে সেই ভোগটা আবার সবার মধ্যে দেওয়া হতো, মানে দিতাম আমি। হ্যাঁ, যে গান গাইতে যাচ্ছে তার আগে সে আমাকে হয়তো বলছে, আমি হয়তো ওয়াশরুমে গেছি, সে হুম। হয়তো এসে দেখি একটা কোনা ভেঙে খেয়ে খেয়ে। তারপরে গাইতে গেছে, আচ্ছা। এরকম। মানে গুরুদেবের প্রতি সবার বিশ্বাস। আর বাহ। সায়ন্তনী দি আর আমি তো হ্যাঁ, গুরু বোন, গুরু আর বোন। ওর বেশি ভক্তি জেগে উঠে যেদিন চ্যালেঞ্জ রাউন্ড থাকতো, একদম। তো হে গুরুদেব বাঁচাও বলে, এটা এটা একটা ছিল আমার। আমি ভীষণ বিশ্বাস করি তো ওনাকে, আমি পুরো ঠিক। সঁপে দিয়েছি নিজেকে ঠিক ওনার তাই, ওপর, ঠিক তাই। ওনার চরণে আমি পুরো সঁপে দিয়েছি, তুমি এবার আমার লাইফ নিয়ে কি করবে তুমিই জানো। একদম। আর এই যে গ্রিন রুমের কথাটা আমরা শুনছিলাম, হুম। তো সেদিনকে যখন এক এক করে সময় এগিয়ে আসছে, তারপরে দেখলাম বিশ্বদাকে ডেকেছে, হ্যাঁ,
বিশ্বদাকে যেই ডেকেছে, বিশ্বদা কি টেনশন হবে, তার থেকে আমাদের বেশি টেনশন হচ্ছে আমাদের কি হবে কি হবে। তারপরে গেল, তারপর বিশ্বদার পরে গিয়েছিল সম্ভবত আয়ুষ। আয়ুষ। আয়ুষ গাইলো, আয়ুষ এসে আমাকে জড়িয়ে ধরেছে। হুম। এসে জড়িয়ে ধরে আমি দেখছি টক টক করে কাঁপছে, হ্যাঁ। लिटरली वो कांपছে। বলে क्या हुआ आयुष? বলছে मेरा मेरा इतना डर लग रहा है गीताश्री, बहुत डर लग रहा है बहुत। তারপরে দেখি সত্যিও কাঁপছে, হাত ফাত পুরো ঠান্ডা হয়ে গেছে। आप जाओ स्टेज पे तब आपको मतलब पता चलेगा कितना डर है। আমি বললাম ডিআরআর এর থেকেও বেশি ভয় লাগছে, মানে হুম। কি তাহলে গাইবো কি করে? হুম। বিশ্বাস করো দাদা, আমি গিয়ে যখন এন্ট্রি, যখন আমাকে ইয়ে লাগাচ্ছে, ইনিয়ার মনিটর হুম, ফনিটর হুম। লাগাচ্ছে, তখন আমার একটু হচ্ছে যে কি কিরকম ফিল হবে স্টেজটায় গিয়ে। হুম। যখন আবিদ্যা নামটা অ্যানাউন্স করলো আবার যে এখন আসছে দক্ষিণ চব্বিশ পরগনা সুভাষগ্রাম থেকে গীতশ্রী, স্টেজটায় মঞ্চটায় গিয়ে যখন দাঁড়ালাম, আমার জাস্ট আনন্দ ছাড়ার কিছু হয়নি। সামনে অত মানুষ, আমার মনে হচ্ছে ব্যাস আমাকে সমস্ত খুশি একবারে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে, আমার আর কিচ্ছু পাওয়ানি। আমার এইটুকু ভয় করেনি দাদা, এইটুকু ভয় করেনি। মানে লোকে হয়তো ভাববে যে খুব বানিয়ে কথা, আমি কোনো বানিয়ে কথা বলছি না। আমার একটুকুও ভয় করেনি। আমার পাশে সোধাজি দাঁড়িয়েছিলেন, বাজাচ্ছিলেন। আমার ডান দিকে ছিলেন শিবামণিজি। হুম। হ্যাঁ, এবারে আমার না কোথাও গিয়ে মনে হচ্ছিল আমি এদের সাথে গাইছি, আমার আর কি চাই? আমার মানে পাশে আমার সব দানবরা দাঁড়িয়ে এটাই রয়েছে, বড় প্রাপ্তি। এরাই হ্যাঁ, শক্তি আমার। আমি গান কি করে খারাপ গাইতে পারি এদের সাথে? ঠিক এরকমটাই আমার মনে হয়েছিল যে আমি চাইলেও এদের সাথে খারাপ গাইতে পারবো না। ঠিক ঠিক। এনারা যা মানুষরা আমার সাথে রয়েছেন, আমি চাইলেও এনাদের সাথে খারাপ গাইতে পারবো না। ওনারাই অর্ধেক বিল্ড আপ করে দিয়েছে আমার, মানে কি বলে ওটাকে, কনফিডেন্স লেভেল। একদমই তাই। আর এই গানের সাথে সাথে যখন একসাথে করতালি বেজে উঠলো, হ্যাঁ, সেই তারপরে সেদিন আমার গোল্ডেন শাওয়ার ছিল না, সেদিন হ্যাঁ। আমার একটা হ্যাঁ, হ্যাঁ, অদ্ভুত একটা সুন্দর একটা শাওয়ার হচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ। ওটা দেখে আরো খুশি হয়ে গেছি, মানে আমি সেই পুরো গদ একটা বাচ্চার মতো হয়ে ঠিক গেছিলাম তাই, ঠিক সেদিন। তাই, ঠিক তাই। আমি দেখছি বাবা মা আনন্দ করছে, সামনে বাবা মার মুখে চওড়া হাসি, হুম। ব্যাস আর কিসের টেনশন? কনফিডেন্ট তো এতেই বেড়ে যায়। এতেই বেড়ে। যখন আবির দা হুম। এক এক করে নাম অ্যানাউন্সমেন্ট করছে, এই নাম অ্যানাউন্সমেন্ট করতে করতে যখনই তোমার নামটা তুমি শুনলে ফার্স্ট রানার আপ, হ্যাঁ। কতটা আনন্দ হয়েছিল, কতটা দুঃখ লেগেছিল যে প্রথম হতে পারলাম না? প্রথমত দুঃখ তো হয়নি, আচ্ছা, দুঃখ হয়নি, কারণ কেন? আমি যদি বিশ্বদার জায়গায় বেরিয়ে যেতাম, হুম। তাও আমার যে ফিলিং হতো, হুম। আমি ফার্স্ট রানার আপ হয়েছি সেই ফিলিং হয়েছে। হুম। আমি যদি উইনার হতাম আমার সেম ফিলিং হতো, কারণ আমাদের 5 জনের মধ্যে যেই উইনার হোক না কেন আমার ফিলিংটা সেমই থাকতো। মানে আয়ুষ যখন জিতেছে তখন আমি যে চিৎকারটা করেছি, আমার গলা পরের দিন আমি কথা বলতে পারছিলাম না, মানে এত চেঁচিয়েছি আমি জানি না মানে দেখিয়েছে কিনা, হুম। ঠিক করে দেখিনি। হুম। তো বিশাল চিৎকার করেছি আমি, বিশাল। মানে সবাই, আয়ুষ নিজেও বলেছে আব ইতনা চিকো ইতনা কুদে হো। প্রচুর আনন্দ পেয়েছিলাম আমার নামটা যখন বলেছে। আমি তো দেখো, আমি তো ভাবিনি যে আমি গ্র্যান্ড অডিশন থেকে উতরাবো, হুম। সেখানে গিয়ে আমি ফিনালের মঞ্চে দাঁড়িয়ে আছি, তারপরে অ্যানাউন্স করছে ফার্স্ট রানার আপ, মানে ভাবনার অতীত। বাবা মা দেখছে, হাসছে, আনন্দ করছে, লাফাচ্ছে, আমার কি চাই? না, তবুও কি বলতো, দিনের শেষে আমরা একটা মানুষ, আর যখন কম্পিটিশন হয়, যখন হুম। কম্পিটিশনের জায়গা হয়, তখন একজনকে পিছনে ফেলেই আরেকজনকে উঠতে হয়। উঠতে হয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এতটা জার্নি, যখন ফিনালের মতো জায়গায় এসে 4 জন যখন সামনে ছিলেন, তখন এক মুহূর্তের জন্য মাথার মধ্যে কিন্তু আসে যে ইস, আমি যদি ফাইনাল হতাম, বা আমি যদি ফাইনালিস্ট হতাম, এই ফাইনালিস্ট বলছি, আমি Winner। যদি উইনার হতাম, হুম। কোন রকম ভাবে খারাপ লাগা বা ইয়ে হয়েছে যে ইস, যদি আমি আরো একটু চেষ্টা করতাম বা আরেকটু ইয়ে হতো? এই প্রসঙ্গে বলি, একটা চ্যালেঞ্জ রাউন্ডের আগে আমাদের অভিজিৎ স্যার পিসিআর ডেকেছিলেন, আচ্ছা, তখন টপ 6। আচ্ছা। তো আমাদের অনেক কথা বলেছিলেন, তার মধ্যে একটা কথা বলেছিলেন যে গানটাকে না কম্পিটিশনের মধ্যে এনো না। ওকে। গানটা যেদিন তোমার কাছে কম্পিটিশন হয়ে যাবে না, সে গানটা ঈশ্বরের কাছে পৌঁছবে না, হুম। এবং সে গানটা গান থাকবে না। সঙ্গীত তো ঈশ্বরের জিনিস। হুম। সেদিন থেকে আমার কথাটা ভীষণ মনে ধরেছিল এবং মাথায় ধরেছিল যে না, গান কম্পিটিশন দিয়ে হয় না, গান নিজের জন্য গাইতে হয়, ভালো থাকার জন্য গাইতে হয়, মানুষকে ভালো রাখার জন্য গাইতে হয়। তো আমি শুধুমাত্র এটাই ভেবেছিলাম যে ওই দিনটা থেকে ভেবেছিলাম যে না, এই কথাটা আমাকে চিরজীবন মাথায় রাখতে হবে, যে আমি গান ভালো গাওয়ার জন্য গাইবো, মানুষের যাতে ভালো লাগে সেই কারণে গাইবো, কখনোই জেতার জন্য গাইবো না। জেতার জন্য অনেক কিছু আছে, গান গাওয়াটা জেতার জন্য নয়। গান গাওয়াটা ভালো, মানুষকে নিজে ভালো থাকার জন্য, মানুষকে ভালো রাখবার জন্য। আমার গান তুমি কখন শুনবে? যখন হয় তোমার খুব আনন্দ হবে, নাহলে তোমার খুব দুঃখ হবে। ঠিক। গান অনুভব করার জিনিস, গান জেতবার জিনিস নয়। আচ্ছা, এক কথায় যদি জিজ্ঞেস করি, গান তোমার কাছে কি? আত্মা, প্রাণ, বেঁচে আছি। একদমই তাই। শেষ করব। হ্যাঁ। শেষ করার আগে এত কিছু তো দেখে আসলাম আমরা, এবং দ্বিতীয় হওয়া, তার জন্য দর্শকদের আশীর্বাদ তো তোমার কাছে আছেই। হুম। আমরাও তোমার প্রতি ভালোবাসাটা রাখি যে
এত মানে কংগ্রাচুলেশন ইভেন অলসো, থ্যাংক ইউ দাদা, খুব থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু খুব এভরিবডি। খুব মানে খেটেছো, খুব হুম। খুব মানুষের কাছে পৌঁছেছো, এবং আরো ভালো, আরো বিভিন্ন মঞ্চে তুমি যাও, বিভিন্ন জায়গায় তুমি গান করো, তোমার নিজস্ব গান আসুক, সেটা আমরা যাতে দেখতে পারি খুব তাড়াতাড়ি। আহ, উম, শেষ করার আগেই যেটা আমি আবদারটা করেছিলাম, যে হ্যাঁ। লাস্ট গানটা তুমি যেটা গেয়েছিলে, সেটা যদি আমাদের এই প্রিয় দর্শক তাদের জন্য যদি তুমি দুটো লাইন যদি একটু করে দাও। বেশ, তার আগে আমি একটু বলে দিই, হুম। সিটি টকিজের পুরো টিমকে অনেক 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 ধন্যবাদ যে আমাকে এতক্ষণ তোমরা সময় সকাল দিলে। থেকে জ্বালিয়েছি। তারপর বলো। আমার ভীষণ ভালো লেগেছে, হ্যাঁ। তোমরা এত দূর কষ্ট করে এসে এতক্ষণ আমার সাথে থাকলে আমার ভীষণ ভালো লাগলো। আর সকলের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আমার পথটা সবে শুরু হলো তো, হুম। আপনারা সকলে একটু আমার পাশে থাকবেন, এরকম ভালোবাসা আশীর্বাদ দিতে থাকবেন আমাকে, যাতে পরবর্তী পথটা অনেক 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 সুন্দর হয়, আর গান গেয়ে আপনাদের ভালো রাখতে পারি, ব্যাস এইটুকুই আমার চাওয়া। ঠিক তাই। এটা আমার বলার ছিল, আর তুমি যেরকম বললে যে হ্যাঁ, শেষ গান যেটা ফিনালেতে হয়েছিল, হ্যাঁ। সেটার আবদারটা আমাদের সবার তরফ থেকে। रघुवर तेरे राह निहारे, रघुवर तेरे राह निहारे, सातों जन्म से सिया, घर मोरे परदेसिया, आओ पधारो पिया, घर मोरे परदेसिया, आओ पधारो पिया। क्या बात, क्या बात, क्या बात। থ্যাংক ইউ। একদমই তাই, এরকমই সুন্দর একটা আড্ডা সারাদিনে হলো। সেই সুন্দর হলো না, ভালো হলো না, খারাপ হলো, সেটা দর্শক বলবে। দর্শক একদম। তোমাদের কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, এবং এরকম তো চলতেই থাকবে। আমরা বিভিন্ন মানুষের বাড়িতে আমরা পৌঁছে যাব হোম ট্যুর করতে। আজকে সত্যি অনেক প্লিজড, ইভেন তোমার বাবা আমিও মার কাছে, ভীষণ মানে খুশি। তারা এতটা আমাদেরকে মানে আনন্দ দিয়েছে, তোমরা খাওয়া বারবার দাওয়া। আসতে থাকো এরকম। হ্যাঁ, এরকম আমরা তো অবশ্যই আসতে থাকবো। Sure. তোমাকে অনেক শুভেচ্ছা আবারও, থ্যাংক ইউ খুব দাদা। বড় এগিয়ে যাও, খুব ভালো জায়গায় এগিয়ে যাও তুমি। এবং তার সাথে সাথে দর্শক বন্ধু, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে কিরকম লাগলো আজকে আমাদের এই সারাদিনের পুরো আড্ডা সেশনটা। আর আড্ডা একদমই তাই, এবং সেটা কমেন্টে জানিও। এবং যদি কোনো রকম রিকোয়েস্ট থাকে গীতশ্রীর জন্য, তাহলে কিন্তু একদম কমেন্টে জানিও। যদি কোনো গানও রিকোয়েস্ট থাকে, সেটা আমি আলাদা করে বলবো, তাহলে সেটা দর্শকের জন্য তুমি তোমার রিলসে তুমি এটা একদম পূরণ করে দিও কিন্তু। একদমই তাই। ডেফিনেটলি। আর এরকম ভাবেই চলতে থাকুক আমাদের বিভিন্ন রকম জার্নি। শেষ করার আগে যেটা না বললেই নয়, আমাদের সাথে ছিল ক্যামেরায় ঋদ্ধি, আর আমি তো জয়দীপ। বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় আমরা আরো চলে যাব। দেখতে থাকুন সিটি টকিজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।